ওকে। তো পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা আমাদের প্রফেশনাল লেভেলে বিজনেস প্ল্যানিং, ট্যাক্সেশন অ্যান্ড কমপ্লায়েন্সের 6 নাম্বার সেশনের প্রথম ক্লাসে শুরু করতে যাচ্ছি। আমাদের এই নলেজ শেয়ারিং সেশন বলে আমরা এটাকে অভিহিত করব। আমরা বিশ্বাস রাখি যে এখানে আমাদেরও আপনাদের থেকে অনেক কিছু জানার আছে, আপনারাও আমাদের থেকে অনেক কিছু জানবেন। এটা আমাদের প্রত্যেকটা সেশনের থেকেই, এবং আমরাও বিশ্বাস করি। আমাদের এই বিজনেস প্ল্যানিং, ট্যাক্সেশন অ্যান্ড কমপ্লায়েন্সেস যেই সাবজেক্টটা আছে, এখানে আমাদের সাথে আমাদের দুইজনই সিএ ভাইয়া এবং দাদা থাকবেন। আমাদের সাথে আমাদের ডিরেক্ট ট্যাক্স অপশনে থাকবেন হচ্ছে ফাহাদ সরকার এসিএ ভাইয়া, এবং আমাদের সাথে আমাদের ইনডিরেক্ট ট্যাক্স অপশনে থাকবেন সঞ্জীব চন্দ্র পাল এসিএ দাদা। তো আমাদের সপ্তাহে দুটো করে হচ্ছে আমাদের এই সেশনটা হবে। আজকে আমাদের প্রথম সেশন। এমনিতে আমাদের ক্লাস হবে দুটো করে প্রতি সপ্তাহে। আর আজকের এই সেশনটা সকলের জন্য ফ্রি থাকবে, সবাই আপনারা এটা এনজয় করতে পারেন। আপনারা চাইলে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও শেয়ার করতে পারেন। আর আমাদের এখানে যেটা শুক্রবারে আমাদের যে সেশনটা হবে, সেটা হচ্ছে ফাহাদ সরকার এসিএ ভাইয়া নিবেন, যিনি হচ্ছে আমাদের ডিরেক্ট ট্যাক্স অপশনটা দেখবেন। আর আমাদের ভাইয়া সঞ্জীব চন্দ্রপাল এসিএ দাদা, উনি হচ্ছে আমাদের ইনডিরেক্ট ট্যাক্স পোর্শনটা দেখবেন। তো দাদা হচ্ছে সেই সাথে আমি আপনাদেরকে আরো একটা কথা বলছি। আপনারা হয়তোবা অবগত আছেন, আমার এখানে যদিও সফট কপিটা নেই, থাকলে দেখাতে পারতাম, যে আমাদের বিজনেস প্ল্যানিং, ট্যাক্সেশন এন্ড কমপ্লায়েন্স এর সাজেস্টেড অ্যান্সার একটাও বের হয়েছে, হ্যাঁ, যেটা কিনা আমি যদি একটু আমাকে সময় দেন হয়তো দেখাতে পারবো। যেটা কিনা আমাদের ফারহান বুক সেন্টারে আপনারা পাবেন, অথবা যদি ওইটাতে ডিলে হতে পারে আপনারা চাইলে সরাসরি অর্ডার দিয়েও নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের যাদের যাদের ইচ্ছে আছে আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন। এবং আমাদের এই সেশনগুলোতে আমাদের ওই জায়গা থেকেও কিছু কিছু টপিক বা সলিউশন দেখানো হবে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে। আর ওই বইটা সম্পূর্ণ হচ্ছে ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 অনুসারে করা হয়েছে, যেখানে কিনা বিগত 10টা সেশনের পরীক্ষার সলিউশন আপনারা পাবেন ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 অনুসারে আপডেট করা। তো এটা কেন পার্থক্য, মানে ডিফারেন্স বিটুইন আইসিবির ওয়েবসাইট এবং ওই বই, পার্থক্যটা হচ্ছে এটা যে আইসিবির ওয়েবসাইটে ধরুন 2022-এর যদি কোনো প্রশ্ন থাকে, ওইটা 2022-এর এক বা অর্ডিন্যান্স অনুসারে করা হয়েছিল। 2023-এর যদি কোনো প্রশ্ন থাকে, সেটা 2023-এর এক বা অর্ডিন্যান্স অনুসারে করা হয়েছিল। 2024-এর যদি কোনো প্রশ্ন থাকে, ওটাও একইভাবে 2024-এর কোনো এক বা অর্ডিন্যান্স অনুসারে করা হয়েছিল। ঠিক আছে? কিন্তু আমাদের এই বইটা যত প্রশ্ন এখানে আছে সবগুলোই 2025-এর অর্ডিন্যান্স অনুসারে করা আছে। তো দ্যাট মিনস আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন, ইট উইল বি এ ভেরি গুড প্র্যাকটিস ম্যাটেরিয়াল ফর অল অফ আস। ঠিক আছে? সবার জন্য। তো আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আমি হচ্ছি ডেকে নিচ্ছি আমাদের সঞ্জীব চন্দ্র পাল এসিএ দাদাকে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ দাদা, সৃষ্টিকর্তা কি ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। হ্যাঁ দাদা, তাহলে আমরা হচ্ছে শুরু করতে পারি দাদা। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার স্ক্রিনটা আমার দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া, দেখা ভাই, যাচ্ছে। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, যেহেতু আমাদের বিজনেস প্ল্যানিং এন্ড ট্যাক্সেশন কমপ্লায়েন্স এর আজকে ফার্স্ট ক্লাস, আর আমি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স এর সাথে আপনাদের সাথে আছি এই সেশনে। আমি লাস্ট সেশনেও এই এই কোর্সটার এই পার্টটা দেখেছি, আবার এই সেশনেও আশা করি আপনাদের সাথে থাকবো। আর যেটা প্রথমে আমি গত সেশনের মতোই আমরা হচ্ছে একটা প্রথম ক্লাসে আমাদের একটা ক্লাস শিডিউল থাকে, যেহেতু আমরা ইনডিরেক্ট ট্যাক্স এবং ডিরেক্ট ট্যাক্স এর মোটামুটি আমরা জানি যে 50% এবং 60% মার্ক এদিক সেদিক হয়, মোটামুটি 50-র মধ্যে থাকে। তাইলে আমরা 8টা ক্লাস আমরা দেখি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্সে নেই, আর ডিরেক্ট ট্যাক্সে 8টা ক্লাস নেওয়া হয়। সো আমরা আজকের ক্লাসে আপনাদেরকে আমাদের কোর্সের এই ইনডিরেক্ট ট্যাক্সের পার্টের সেশনটা আমরা যে 8টা ক্লাস কন্ডাক্ট করব, এটা কোন ক্লাসে আমরা কি নেব আপনাদেরকে আজকে একটা প্ল্যান শিডিউল দেখাবো। তাইলে আপনারা আগে থেকেই প্রিপেয়ার থাকতে পারবেন আপনারা আসলে মানে কোন ক্লাসটা কোন টপিকস এর উপরে আলোচনা
হবে, সেটা আপনারা চাইলে আগে থেকে নিজেরও একটু প্রিপারেশন নিতে পারবেন। সো এই ক্লাসটা দেখার আগে আমি শুরু করার আগে আমি একটু জাস্ট আমার একটু পরিচয় দেই। সেটা হচ্ছে যে আমি সঞ্জীব চন্দ্র পাল, আমি বর্তমানে প্র্যাকটিসেই আছি, যদিও এখনো প্র্যাকটিস লাইসেন্স নেওয়া হয় নাই, বাট একটা ফার্মের সাথে জয়েন আছি। আমি ম্যাপসেঞ্জ পার্টনার্স এর ডিরেক্টর হিসাবে বর্তমানে কর্মরত আছি। এছাড়া নোবেল প্রফেশনালের সাথে আছি। ওদের রিসেন্ট যে বিজনেস প্ল্যানিং ট্যাক্সেশন কমপ্লায়েন্সের যে সাজেস্টেড আনসারটা তৈরি করা হয়েছে, সেটা আমার মানে আমিও ইনভলভ ছিলাম ভালোভাবে, সেটা নোবেল সহ আমরা একসাথে বের করছি বইটা। আপনারা যদি দেখেন হয়তো আপনাদের উপকার হবে। এছাড়া প্রথমে যদি একটু আমি প্রথমে বলি যে আসলে আমরা যে প্রফেশনাল লেভেলে যে ট্যাক্স এবং প্ল্যানিংটা আমরা করব, সেটা আসলে নাম দেখে বোঝা যাচ্ছে আসলে এখানে টপিক্সটা কি হবে, কোশ্চেন গুলো কেমন হবে। আমরা সার্টিফিকেট লেভেলে এই টপিক্সটা পড়ে আসছি, এই কোর্সটা পড়ে আসছি। সেটা হচ্ছে কি ছিল, প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন। প্রিন্সিপাল মানে আপনার একটা ট্যাক্সেশনের যে প্রিন্সিপাল গুলো নিয়ে জাস্ট আলোচনা, এবং ওইখানে আমরা এমসিকিউ পদ্ধতিতে কোশ্চেন ছিল, ওইভাবেই প্রিপারেশন নিয়েছি। সো এখানে হচ্ছে মেন হচ্ছে থিওরিটিক্যাল বিষয়ের উপরেই নলেজ ছিল, এবং থিওরিটিক্যালি আমরা আনসার দিয়েছি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ছিল। তবে এই বিজনেস প্ল্যানিং এন্ড ট্যাক্সেশন কমপ্লায়েন্স কোর্সটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে শুধু থিওরিটিক্যাল নলেজ না, আপনাদের সাথে থাকতে হবে প্র্যাকটিক্যাল নলেজ, এবং যাতে অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আপনি নিজে ইন ফিউচার প্র্যাকটিস করতে পারেন, আপনার ক্লায়েন্টকে সার্ভ করতে পারেন, নিজে অপিনিয়ন দিতে পারেন, ওইভাবে আপনাকে প্রিপেয়ার করতে হবে এই কোর্সের মাধ্যমে। সো এই কোর্সে যে আমরা যে আইনের ট্যাক্সেশন কিংবা ট্যাক্স এবং ভ্যাট আইনের যে থিওরিটিক্যাল নলেজটা নিছি, এবার আমরা শিখব প্র্যাকটিক্যালি এই আইনের প্রত্যেকটা প্রভিশন কিভাবে অ্যাপ্লাই করা যায়, সেগুলো আমরা এই কোর্সের মাধ্যমে জানবো। সো যখনই আমাদের এই কোর্সটা আমরা প্রিপারেশন নেব, তখন আমাদের মাথায় সবসময় থাকতে হবে যে আমরা কিভাবে বিজনেস প্ল্যানিং এ আমাদের ট্যাক্সেশনটাকে অ্যাপ্লাই করতে পারি, বিজনেসের বেনিফিট আনতে পারি, এবং বিজনেসকে বেনিফিট করতে পারি। তো ওই প্ল্যান নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। সো যে যত বেশি এই ট্যাক্সেশন প্ল্যানিংটা প্রপারলি করতে পারবে, তার বিজনেস বেনিফিটটা এবং বিজনেসের কি বলে এটাকে ট্যাক্সেশনের যে সুবিধাগুলো, আইনের যে সুবিধাগুলো তত বেশি সে করতে পারে আগে থেকেই। সো এই ক্ষেত্রে এই কোর্সের মাধ্যমে আপনারা সেই জিনিসটা শিখবেন, এবং নিজেরা পরীক্ষাতে যে আসবে, আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেন দেখেন কিংবা প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাবেন, তখন আপনারা দেখবেন অনেক কিছুই আপনার এই কোর্সের সাথে মিলে যাচ্ছে। এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি আপনি দেখবেন যে অনেক কিছু আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে, অপিনিয়ন চাওয়া হচ্ছে। অ্যাজ এ প্র্যাকটিশনার হিসেবে, অ্যাজ এ একজন প্রফেশনাল হিসেবে আপনি সেটাকে অপিনিয়ন দিতে হবে, এবং সেটা দিতে হবে কিভাবে, প্রভিশনের মধ্যে, আইনের মধ্য থেকে। এবং এই আইনের অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন সেটা এখন শিখতে হবে। এখন আর থিওরিটিক্যাল নলেজ আপনাকে বলবেন এই সেকশনে কি আছে, এই সেকশনে এই জিনিসটা কোন সেকশনে আছে, এইভাবে আপনাকে থিওরিটিক্যাল নলেজ এখন আর নিতে হবে না। সো এখন নিতে হবে যে এই প্রভিশনের অ্যাপ্লাইটা কিভাবে হবে, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা কিভাবে হবে, সেটা আমরা এখন জানবো। সো আমরা হচ্ছে প্রথমে আমাদের ক্লাস শিডিউলটা আমরা দেখাবো। এই ক্লাস শিডিউলটা দেখানোর আগে আমার একটু হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেটা আমি সবসময় বলি, যে এই ক্লাসটা আমরা যে ক্লাসটা নেব, প্রত্যেকটা ক্লাসেই এই ক্লাসগুলো সাকসেস করা এবং ফ্রুটফুল করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আপনাদের হাতে। আপনারা যদি রেসপন্স করেন, কোশ্চেন করেন এবং ডিসকাস করেন, তাইলে হচ্ছে কি ক্লাসটা ফ্রুটফুল হবে। আর আপনারা যদি কোনো কোশ্চেন না করেন বা কোনো কিছু আস্ক না করেন, কোনো শুধু রেসপন্স না করেন, তাহলে কি ক্লাসগুলো সাকসেসফুল হবে না, ফ্রুটফুল হবে না, শুধু শুনে যাবেন, একসময় বিরক্ত চলে আসবে। সো যে কোনো টপিক্সে, যে কোনো বিষয়ে যখন আমি ডিসকাস করব, যদি কোনো ওই সময় যদি আপনাদের কোনো কোশ্চেন রেজ হয়, সাথে সাথে কোশ্চেন করবেন, আমরা প্রয়োজন ডিটেলসে আলোচনা করব। আপনাদের যতক্ষণ পর্যন্ত বুঝতে সক্ষম না হবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করব। প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এরিয়াকে ভালোভাবে কভার করতে হবে, কারণ এখানে আইনের প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস যদি আপনি ভালোভাবে না বুঝেন, তাহলে দেখবেন কি হচ্ছে, আপনার অপিনিয়নটা কি হবে, রং হয়ে যাবে, আপনার বিজনেস প্ল্যানিংটা প্রপার হবে না। ঠিক আছে? সো এই জন্য এই ট্যাক্সেশন প্রিপারেশনটা, ট্যাক্সেশনের কোর্সটা একটু ডিফারেন্ট অন্যান্য কোর্সের মতো। আপনি যখন অন্যান্য কোর্স প্রিপারেশন নেবেন, আপনার একটা ধারাবাহিকতা থাকবে। তো দেখবেন এই ট্যাক্সেশন প্ল্যানিং এর কোর্সটাতে কোশ্চেনের ধারাবাহিকতা
ওরকম নাই, এক এক বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল সিনারিও চলে আসতেছে, যেটা প্রিভিয়াসে কখনো আসে নাই। সো আপনি যে একটা গতানুগতিক প্রিপারেশন নিয়ে নেবেন অন্যান্য কোর্সের মতো, সেটা কিন্তু এই ট্যাক্সেশন প্ল্যানিং এ হবে না। সো এই ট্যাক্সেশন এবং কমপ্লায়েন্স কন্টেন্টে আপনাদেরকে প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে। এটা হচ্ছে যে প্রথমে আমি যদি যে আপনাদেরকে সিলেবাসটা আমি দেখাই, আপনাকে একটা এক্সেল শিট আপনাকে দেখতে পাচ্ছেন, এক্সেল শিট দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, তাইলে হচ্ছে যে আমরা দেখি যে এই সিলেবাসটা বিজনেস প্ল্যানিং এন্ড ট্রানজিশন কমপ্লায়েন্স সিলেবাসটা কভার করছে 4টা অ্যাক্ট নিয়ে। সেটা হচ্ছে কি, সেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি অ্যাক্ট 2012, কাস্টম অ্যাক্ট 2023 এবং ফাইন্যান্স অর্ডিন্যান্স হবে, এখানে হচ্ছে 2025 হবে অর্ডিন্যান্স। এই দুইটার মধ্যে প্রথম 3টা অ্যাক্ট হচ্ছে আমার স্পেসিফিক অ্যাক্ট, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, আর ভ্যালু অ্যাডেড ট্যাক্স কিংবা কাস্টমস অ্যাক্ট হচ্ছে আমার ইনডিরেক্ট ট্যাক্স। আর ফাইন্যান্স অর্ডিন্যান্স যেটা প্রতি বছর বের হয়, প্রতি বছর উপরে 3টা আইনের যে চেঞ্জ গুলো আসে সেটা প্রতি বছর ফাইন্যান্স অ্যাক্ট বা অর্ডিন্যান্সের মাধ্যমে আসে। সো এই অ্যাক্ট হচ্ছে মিশ্রণ, ডিরেক্ট এবং ইনডিরেক্ট ট্যাক্সের মিশ্রণ। যদি আমরা একটু সিলেবাসটাকে এরিয়াটাকে কভার করি এবং প্রিভিয়াস কোশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে ইনডিরেক্ট ট্যাক্স থেকে মোটামুটি হচ্ছে যে যেমন ইনকাম ট্যাক্সের ইনডিরেক্ট ট্যাক্সের 3টা পার্ট থেকে কোশ্চেন হয়, সেখানে মোটামুটি 50 মার্ক থেকে 60 মার্ক কোশ্চেন থাকে। আর ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে ইনডিরেক্ট ট্যাক্স থেকে 30 থেকে 35, আর কাস্টমস থেকে ইনডিরেক্ট ট্যাক্স থেকে থাকে 15 থেকে 20। এ হচ্ছে টোটাল 50 অথবা 40 এরকম আসে, তবে ম্যাক্সিমাম দেখুন 50-50 কোশ্চেন আসে। তাহলে আপনাদেরকে ফোকাস দুইটা অ্যাক্টের মধ্যে দিতে হবে, একটা ডিরেক্ট ট্যাক্সে এবং ইনডিরেক্ট ট্যাক্সে। যদি আপনি ডিরেক্ট ট্যাক্সে ভালো ফোকাস দেন, ভালো প্রিপারেশন নেন, তাইলে আপনার একটা অংশ প্রিপারেশন নেওয়া হবে না। আর যদি আপনি আবার ইনডিরেক্ট ট্যাক্সে বেশি ফোকাস করেন, ডিরেক্ট ট্যাক্সে ফোকাস না করেন, তাইলে আপনারও প্রিপারেশন কমপ্লিট হবে না। তাহলে প্রিপারেশনটাকে কমপ্লিট করতে হইলে আপনাকে দুইটা এরিয়াকে ভালোভাবে কভার করতে হবে। আর আপনারা জানেন যে যদি আপনারা যারা প্রিভিয়াস পরীক্ষা দিচ্ছেন অথবা যারা প্রিভিয়াস অন্যান্য কোশ্চেন গুলো পাস করে ফেলছেন, তারা দেখবেন যে একটা সার্টেন মার্ক যদি আপনি কি বলে টাচ না করেন, তাহলে কিন্তু আপনার ওই সাবজেক্টে পাস হবে না। নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেনকে টাচ করলে মোটামুটি দেখবেন আপনার পাস চলে আসছে। যদি হয়তো ভুল ভ্রান্তি থাকে, কিন্তু আপনি যদি প্রত্যেকটা কোশ্চেনকে টাচ করেন এবং কিছুটা আপনি রিলিভেন্ট আনসার করেন, তাহলে কিন্তু আপনার পাস চলে আসবে। তাহলে এক্সামিনার সেটাকে ধরে যে আপনি হয়তো প্রত্যেকটা এরিয়ায় মোটামুটি ভালো নলেজ আছে, হয়তো সময়ের জন্য আপনি কভার করতে পারেন নাই। কিন্তু আপনি যদি একটা এরিয়াকে কভার করেন, অন্য এরিয়াতে টাচ না করেন, তাহলে তখন কি করে এক্সামিনার মনে করে যে আপনি হয়তো ওই এরিয়াতে ভালো কিন্তু এই এরিয়াতে ভালো না। সেক্ষেত্রে এক্সামিনার আপনাকে পাস করাবে না। কারণ এজ এ প্রফেশনাল হিসাবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার টপিকসে যে এরিয়াতে তাকে সিলেবাসটা দেওয়া হয়েছে, তার সকল এরিয়াতে তাকে কি থাকতে হবে, তার নলেজ থাকতে হবে, তাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে, এটাকে এক্সামিনার মনে করে। সো আপনি যখনই কোশ্চেন আনসার দিবেন, আপনাকে প্রত্যেকটা এরিয়া থেকে আনসার দিতে হবে। আপনি যদি মনে করেন একটা এরিয়া কভার করেন আর একটা এরিয়া কভার করলেন না, তাহলে কিন্তু আপনার পাস হবে না। তারপর হচ্ছে আমরা এই ইনডিরেক্ট ট্যাক্সের উপর আমাদের 8টা ক্লাস আমরা নেব। 8টা ক্লাসের মধ্যে 5টা ক্লাস হচ্ছে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে নেব, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি নিয়ে আমরা 5টা ক্লাস নেব। আর আমরা হচ্ছে কাস্টমস ডিউটি নিয়ে আমরা হচ্ছে 3টা ক্লাস নেব। মোট হচ্ছে আমরা 8টা ক্লাস নেব। এই 8টা ক্লাসে যদি আমাদের এই সিলেবাস গুলো টপিক গুলো কভার হয়ে যায়, তাহলে আর আমরা তাহলে আর এক্সট্রা ক্লাস নেব না। যদি কভার না হয় কিংবা আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমরা আরো ক্লাসের সংখ্যা বাড়াবো। সেটা হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট এবং আমাদের। সরি, কেউ কিছু বলতেছেন? কথা বোঝা যাচ্ছে না, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, তাহলে প্রথম ক্লাসটা হচ্ছে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন এবং লিগ্যাল ফ্রেমওয়ার্ক। একটা ভ্যালু অ্যাডেড ট্যাক্সের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে এবং তার ইন্ট্রোডাকশনটা আমরা আসলে ভ্যাট সম্পর্কে আপনাকে ধারণা দেব, কিছু স্ট্যাটুটরি ডেফিনেশন নিয়ে আলোচনা করব, ভ্যাট অথরিটি তার অফিসার সম্পর্কে আলোচনা করব, ভ্যাটের রেজিস্ট্রেশন এনলিস্টমেন্ট সম্পর্কে আলোচনা করব, তারপর হচ্ছে ইম্পোজিশন অফ ভ্যাট নিয়ে আমরা আলোচনা করব।
তারপর হচ্ছে সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে ভ্যাট মেকানিজম এবং কমপ্লায়েন্স। এই সেকেন্ড ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেটা হচ্ছে যে ম্যানার অফ ভ্যাট কালেকশন, অ্যাসেসমেন্ট অফ পেয়েবল ট্যাক্স বাই দ্য ট্যাক্স পেয়ার অ্যান্ড পেমেন্ট দেয়ার অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট এবং উইথহোল্ডিং ভ্যাট। এই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস গুলো যেগুলো ম্যাথমেটিক্যাল অ্যাপ্লাই হয়, ম্যাথ আসে, এই টপিকস গুলো 2 নম্বর ক্লাসটাতে খুব ভালোভাবে কভার করবে। সো 2 নম্বর ক্লাসটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তারপর হচ্ছে আমরা 3 নম্বর ক্লাসে সাপ্লিমেন্টারি ডিউটি ভ্যাট ডকুমেন্টেশন নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আমরা আমাদের ভ্যাটের ক্ষেত্রে কি কি ধরনের বুকস অফ ডকুমেন্টস বা বুকস অফ রেকর্ড মেনটেন করতে হয়, কি কি ধরনের ডকুমেন্ট মেনটেন করতে হয়, সেগুলো আমরা আলোচনা করব। আমাদের যে নেগেটিভ নিট অ্যামাউন্ট বা রিফান্ড ক্যারি ফরওয়ার্ড বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমরা ভ্যাট রিটার্নের সাবমিশন যে প্রভিশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার 4 নম্বর ক্লাসটাতে সেটা হচ্ছে এনফোর্সমেন্ট অডিট এন্ড পেনাল্টিজ। আমরা যে ভ্যাটের অডিট ইনভেস্টিগেশন এরিয়াটা কভার করবো 4 নম্বর ক্লাসে। তারপর হচ্ছে যে ভ্যাটের যখন বিভিন্ন ধরনের নন কমপ্লায়েন্স হয়, সেই নন কমপ্লায়েন্স গুলোর ক্ষেত্রে তার কনসিকুয়েন্স গুলো কি থাকবে, সেটা আইনের প্রভিশন গুলো কি আছে, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তারপর হচ্ছে এরিয়ার ট্যাক্সটা, যে রিকভারি সিস্টেমটা কি হবে, কিভাবে রিকভারি হয় এরিয়ার ট্যাক্সটা, সেই প্রভিশন গুলো আমরা এখানে কভার করব। সেই সাথে আমরা অফেন্স, ট্রায়াল এবং পানিশমেন্ট এরিয়াটাও এই 4 নম্বর ক্লাসে শেষ করার চেষ্টা করব। তারপর সর্বশেষ যে 5 নম্বর ক্লাসে সেটা হচ্ছে আমরা আপিল এবং প্র্যাকটিক্যাল ইনসাইট নিয়ে কথা বলবো। যেমন আপিলের ক্ষেত্রে আপিল, রিভিশন এবং মিসলেনিয়াস এরিয়াটা। তারপর হচ্ছে আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো আমরা একটু দেখবো যে প্রিভিয়াসে কি ধরনের কোশ্চেন আসছে, সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ভ্যাট ইমপ্লিকেশন, কিছু কেস স্টাডি, রিয়েল লাইফ সিনারিও দিয়ে আমরা কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের ভ্যাটের যে ইমপ্লিকেশনটা আছে সেটা বোঝার চেষ্টা করব। সো 2 নাম্বার এবং 5 নাম্বারটা হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্যাল রিলেটেড ক্লাস হবে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তারপর হচ্ছে আমরা লাস্টে যে 3টা ক্লাস আমরা কাস্টম ডিউটির উপরে নেব। কাস্টম ডিউটিটা আমরা প্রপার ওয়েতে কভার করার চেষ্টা করবো, যাতে যেহেতু অনেকে কাস্টম ডিউটি আসলে হিউজ, এত আইনটা অনেক বড়, প্লাস হচ্ছে সে সাথে অনেক ধরনের এসআরও, অনেক ধরনের ওয়ার্ডার, যেগুলোকে সব কভার করতে হয় এবং এত বেশি তার সিলেবাসটা, ওই সিলেবাস থেকে যাতে পরীক্ষার উপযোগী করে এবং সাথে সাথে আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করা যায় সবকিছু নিয়েই আমরা 3টা ক্লাসে কভার করার চেষ্টা করব। সেক্ষেত্রে হচ্ছে প্রথম ক্লাসে আমরা যে কাস্টম লিগ্যাল ফ্রেমওয়ার্ক এবং ডিউটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো, যেমন লিগ্যাল ফাউন্ডেশন বা পাওয়ার, কাস্টমস প্রসিডিওর এন্ড ডিউটি স্ট্রাকচার। তারপর হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস এবং প্র্যাকটিক্যাল কেস ডিসকাশন করব, যেটা পার্ট 1। সেখানে ফোকাস থাকবে যে লিগ্যাল অথরিটি কারা, পাওয়ার কাদের, ডিউটি অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা কি, সেটা নিয়ে আমরা 6 নাম্বার ক্লাসে কথা বলবো। তারপর হচ্ছে কাস্টম ডিউটির সেকেন্ড ক্লাসে আমরা ইম্পোর্ট রিজিমস, ভ্যালুয়েশন এবং এক্সাম্পশন। ভ্যালুয়েশন এবং এক্সাম্পশন খুবই ইম্পর্টেন্ট কাস্টম ডিউটির জন্য। এই এরিয়াটা আমরা সেকেন্ড ক্লাসে কভার করব, যেটা ক্লাস নাম্বার 7। ইম্পোর্ট রিজিমস, ভ্যালুয়েশন, এক্সাম্পশন এবং কনসেশন। তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো অ্যানালাইজ করব এবং প্র্যাকটিক্যাল কেস ডিসকাশন করব। সাথে আমরা ফোকাস করব হচ্ছে ভ্যালুয়েশন, জিআর এবং এক্সাম্পশন ক্যালকুলেশন গুলো। তারপর লাস্ট যে ক্লাসটা থাকবে, যেটা কাস্টমস ডিউটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা ওয়্যার হাউজিং ক্লিয়ারেন্স এবং ডিসপিউট এবং ট্রেড ফ্যাসিলিটেশন। এই ওয়্যার হাউজিং সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ওয়্যার হাউজিং, তারপর কার্গো ক্লিয়ারেন্স প্রসিডিউর গুলো, তারপরে রিফান্ড, ট্রানজিট বা ডিসপিউট, এই যে ট্রেড ফ্যাসিলিটেশন বা গ্লোবাল কমপ্লায়েন্স গুলো আছে, এগুলো নিয়ে আমরা টোটাল এই থার্ড ক্লাসটাতে কথা বলবো। সাথে আমরা প্র্যাকটিক্যাল প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করব, সাথে প্র্যাকটিক্যাল কিছু কেস ডিসকাশন করব। সেখানে ফোকাস পাবে হচ্ছে ওয়্যার হাউজিং, ট্রানজিট, ডিসপিউট এবং ফ্যাসিলিটেশন সিস্টেম। এ হচ্ছে টোটাল আমাদের ভ্যাট এবং যে বলে বিজনেস প্ল্যানিং, ট্যাক্সেশন, কমপ্লায়েন্স এর ইনডিরেক্ট ট্যাক্সের পার্ট। এটা হচ্ছে আমাদের টোটাল কাজ। এই 8টা ক্লাস আমরা চেষ্টা করবো আপনাদের সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। যদি কোনো এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এক্সট্রা ক্লাসও নেব আপনাদের জন্য। আচ্ছা, এই যে আমি সিলেবাসটা দেখাইছি, আপনাদের সিলেবাস নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা, কিছু জানার আছে কিনা? কারো কোনো কিছু জানার আছে আপনাদের এই সিলেবাসটা নিয়ে, আমাদের ক্লাস শিডিউল নিয়ে? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আজকে টপিক যে ক্লাসটা আছে, মেইন টপিক্সের ক্লাসে আমরা চলে যাই। যেহেতু
সিলেবাসটা নিয়ে কারো কোশ্চেন নাই? আচ্ছা, শর্ট প্রোফাইল যেটা আমি শেয়ার করছি আমার ডিটেলস। এখানে হচ্ছে ওভারভিউ। আজকে আমাদের আসলে এই ইনডিরেক্ট ট্যাক্সের ওভারভিউটা কি, সেখানে আসলে কি কি ইনডিরেক্ট ট্যাক্সের যে ভ্যালুয়েটেড ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটিতে আমরা কি কি কভার করব, সেটা হচ্ছে আমরা ভ্যালুয়েটেড ট্যাক্সটা কভার করব, টার্নওভার ট্যাক্সটা কভার করব এবং সাপ্লিমেন্টারি ডিউটিটা কভার করব। সেক্ষেত্রে আমাদেরকে ফোকাস পাবে হচ্ছে ভ্যালুয়েটেড ট্যাক্স সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 এবং ভ্যালুয়েটেড ট্যাক্স সাপ্লিমেন্টারি ডিউটি রুল 2016 এবং ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025। এখানে একটু কারেকশন হবে, 2025 হবে অর্ডিন্যান্স। সেখানে আজকের যে টপিকস, আজকের ক্লাসের টপিকসের কন্টেন্ট গুলো হচ্ছে যে আমি অলরেডি শেয়ার করছি যে আমরা আসলে ফার্স্ট ক্লাসে আমাদের কি আলোচনা হবে। সেখানে থাকবে ইন্ট্রোডাকশন টু ভ্যাট সিস্টেম ইন বাংলাদেশ। বাংলাদেশের ভ্যাট সিস্টেম সম্পর্কে আমরা জাস্ট একটু আলোচনা করব, যদিও আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই অলরেডি প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন কোর্সটা কমপ্লিট করে আসছি, তবুও জাস্ট আমরা একটু আলোচনা করব। তারপর হচ্ছে সেকেন্ড টপিক থাকবে কিছু স্ট্যাটুটরি ডেফিনেশন এবং ভ্যাট অথরিটিজ এন্ড অফিসার। স্ট্যাটুটরি ডেফিনেশন গুলো কেন আলোচনা করবো, কারণ এগুলো হচ্ছে ভ্যাটের সাথে খুব ইম্পর্টেন্ট, যেগুলো আসলে এই ডেফিনেশন গুলো না জানলে আসলে আপনার ভ্যাটের ইম্প্যাক্ট, যে ইমপ্লিকেশন গুলো করা যাবে না। সো ওই রিলেটেড আমরা কিছু স্ট্যাটুটরি ডেফিনেশন আমরা দেখব। তারপর হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন এবং টার্নওভার লিস্ট, যে টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করব, কিভাবে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হয়, কারা ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া ম্যান্ডেটরি, কাদেরকে কিভাবে ক্যান্সেলেশন করা যায়, ভলান্টারি নেওয়া যায় কিনা, আমরা ডিটেলস এর যে রেজিস্ট্রেশন প্রসিডিউরটা আছে আমরা এখানে দেখব। তারপর হচ্ছে আমরা লাস্ট দেখব হচ্ছে ইম্পোজিশন অফ ভ্যাট, ভ্যাটের ইম্পোজিশনটা কিভাবে হয়, কোন কোন স্টেজে হয়। প্রথম কন্টেন্ট যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভ্যাট সিস্টেম ইন বাংলাদেশ। আমরা আসলে জানি যে ভ্যাটটা কি। ভ্যাট হচ্ছে যে ট্যাক্স অন ভ্যালু অ্যাডেড বাই ট্যাক্স পেয়ার এট ইচ স্টেজ অফ সাপ্লাই চেইন। একটা সাপ্লাই চেইনের প্রত্যেকটা স্টেজে ট্যাক্স পেয়ার যে ভ্যালু অ্যাড করে, ওই ভ্যালু অ্যাডের উপরে যে ট্যাক্সটা দেওয়া হয় সেটা হচ্ছে মেনলি ভ্যাট। ভ্যাট মিনস হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ট্যাক্স পেয়ার প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা সাপ্লাই চেইনের প্রত্যেকটা স্টেজে যে ট্যাক্স পেয়ার যে ট্যাক্সটা বা পে করে সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর এটার জন্য স্ট্যান্ডার্ড যে অ্যাপ্লিকেবল ভ্যাট রেট সেটা হচ্ছে 15%। 15% হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যাট রেট। এছাড়া বাংলাদেশে কিছু প্রচলিত রিডিউস রেট বা এক্সাম্পটেড কিছু আছে, সেটা আমরা দেখব। তারপর হচ্ছে আসলে এই ভ্যাটের বার্ডেন কারা, কে এটা বিয়ার করে। এই যে প্রত্যেকটা স্টেজে যে ট্যাক্স পেয়ার যে পে করে, আসলে কি সে বিয়ার করে, আসলে কি সে এই ট্যাক্সটা ভ্যাটটা সে দেয়? না, আসলে এই ভ্যাটের আলটিমেট কনজিউমার বা বেয়ারার হচ্ছে যে ফাইনাল কনজিউমাররা। যে অ্যাকচুয়াল ভ্যাট বার্ডেনটা কি করে ফাইনাল কনজিউমাররা কি করে বিয়ার করে, এটা সবসময় তারা কি করে ফাইনাল কনজিউমার কাছে ডাইভার্ট করে। ধরেন একজন র মেটেরিয়াল যে সাপ্লাই করে এবং যে ম্যানুফ্যাকচারার, সে প্রত্যেকটা স্টেজে কিন্তু তারা পরবর্তী স্টেজ থেকে তারা ভ্যাটটা কাভার করে নেয়। লাস্ট যে ম্যানুফ্যাকচারার বা ডিস্ট্রিবিউটর, সে কিন্তু এই ভ্যাটটা কার থেকে নেয়, সবার ফাইনাল কনজিউমার থেকে নেয়। নিয়ে সেটা কি করে প্রিভিয়াসের যে ভ্যাটটা দিয়ে আসছে, সে ভ্যাটটা সে নিজে কেটে বাকিটুকু গভর্নমেন্টকে পরিশোধ করে। তাহলে আলটিমেট এই ভ্যাটের বার্ডেন বা ভ্যাটটা বিয়ার করে কে, ফাইনাল কনজিউমার। কখনো কোনো কোম্পানি কিংবা কি বলে বিভিন্ন যে সাপ্লাই চেনের বিভিন্ন ধরনের যে মিডিয়া, রিটেইলার, যে হোলসেলার, কেউই ভ্যাট বিয়ার করে না। আলটিমেট বিয়ার করে হচ্ছে ফাইনাল কনজিউমার। তারা সবসময় এই ভ্যাটটাকে প্রোডাক্টের সেলসের সাথে, প্রাইজের সাথে সেটা কি করে পরবর্তী স্টেজের যে কনজিউমার বা কাস্টমার আছে তার কাছে ডাইভার্ট করে দেয়। সর্বশেষ যে ফাইনাল কনজিউমার থাকে, সেই তো আর কারো কাছে ডাইভার্ট করতে পারে না, তাকেই লাস্ট পর্যন্ত ভ্যাটটা বিয়ার করতে হয়। তারপর হচ্ছে ভ্যাট অ্যাপ্লাইজ অন গুডস সার্ভিস ইম্পোর্টেড প্রডিউসড রেন্ডার্ড ইন বাংলাদেশ। এটা আসলে অ্যাপ্লাই করা হয় গুডস এন্ড সার্ভিসের উপরে, যেগুলো ইম্পোর্ট হয়, প্রডিউস হয় বা রেন্ডার্ড হয় ইন বাংলাদেশে। তারপর আমরা যদি দেখি যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা, যে এই ভ্যাট এবং এসডি অ্যাক্ট 2012 আগে আমাদের দেশে বাংলাদেশে কি ছিল, যেটা জুলাই 2019 আগে ছিল ভ্যাট অ্যাক্ট 1991 এন্ড রুলস। জুলাই 2019 এর আগে আমাদের হচ্ছে ভ্যাট অ্যাক্ট 1991 ছিল। জুলাই 2019 এর পরে আমাদের নতুন যে ভ্যাট অ্যাক্ট আসছে সেটা হচ্ছে ভ্যাট এন্ড এসডি অ্যাক্ট 2012।
যেটাকে অ্যাক্ট নাম্বার 47 অফ 2012 নামে পরিচিত। এছাড়া আমরা ভ্যাট এবং এসডি রুল 2016 এবং রুলস ফুললি এনফোর্সড বাই এসআরও ডেটেড 30 জুন 2019। তারপর হচ্ছে যে ইনপুট ট্যাক্স হচ্ছে কি, ইনপুট ট্যাক্সটা সাধারণত পার্সেসের ক্ষেত্রে যে ট্যাক্স গুলো দেওয়া হয় সেটাকে কি বলে, ইনপুট ট্যাক্স বলা হয়, সেটা পরবর্তী অ্যাডজাস্টেবল। আউটপুট ট্যাক্সটা হচ্ছে যে সেলস এবং সার্ভিসের উপরে যে ভ্যাটটা দেওয়া হয় বা যে ভ্যাটটা কালেক্ট করা হয় সেটা হচ্ছে আউটপুট ট্যাক্স। আমরা যদি একটু সাধারণভাবে চিন্তা করি যে আসলে ভ্যাট পেয়েবল কি, ভ্যাট পেয়েবল মানে হচ্ছে আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স। এখানে কোনো একজন সাপ্লাই চেনের কোনো একজন মিডিয়া সে যদি তার আসলে ভ্যাট কতটুকু পরিশোধ করতে হয় সে যদি সেটা ক্যালকুলেট করতে হয় তাহলে তাকে করতে হবে সে আউটপুট ট্যাক্স মানে হচ্ছে তখন যে সেলস করে তার কাস্টমার কাছ থেকে যে ভ্যাটটা আদায় করছে সেখান থেকে সে ইনপুট বা পার্সেন্টেজ যে ভ্যাটটা দিয়ে আসছে সেটাকে বিয়োগ করে বাকি যেটুকু আছে সেটুকু সে পরিশোধ করবে, তার জন্য ভ্যাট পেয়েবল ওইটুকু হবে। তাহলে আলটিমেটলি তাকে পকেট থেকে কোনো ভ্যাট দিতে হচ্ছে না, সে আউটপুট ট্যাক্সটা কার পরবর্তী কাস্টমার থেকে নিচ্ছে এবং ইনপুট স্টেজে যে ভ্যাটটা সে দিয়ে আসতেছে সেটা সে নিয়ে বাকিটুকু শুধু গভর্নমেন্টকে পরিশোধ করতেছে, তাহলে তার পকেট থেকে কোনো ভ্যাট যাচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সাধারণ সেন্সে যদি চিন্তা করি ভ্যাট পেয়েবল মিনস হচ্ছে আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স। এছাড়া অন্যান্য অ্যাডজাস্টমেন্ট থাকবে, সেটা আমরা পরবর্তীতে আইন অনুযায়ী যেটা আছে সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে যে আসলে ভ্যালু এডিশনটা কি, একজন সাপ্লাই চেনে যদি কোন একজন মিডিয়া যদি সে ভ্যালু এডিশনকে ক্যালকুলেট করতে হয় তাহলে কিভাবে হবে, ক্যালকুলেট করবে, তাহলে এটা হচ্ছে ক্যালকুলেট এভাবে হবে যে ওই মিডিয়া তার পরবর্তী কাস্টমারের কাছে যে প্রাইসটাতে সেল করতেছে এবং ওই প্রাইসটা প্রিপেয়ার করার জন্য যে কস্ট সে ইনপুট বা পারচেজ বা র মেটেরিয়াল ক্রয় করছে ওটুকু বাদ দিয়ে বাকিটুকু সে যেটা অ্যাড করছে ভ্যালু সেটা হচ্ছে তার ভ্যালু এডিশন। সে আমি যদি একটু বলি যে একটা প্রোডাক্ট একজন মিডিয়া বা একজন রিটেইলার বা হোলসেলার সে একটা প্রোডাক্ট 500 টাকা দিয়ে কিনছে, সে এখন সেটাকে 600 টাকা বিক্রি করলো, এর মধ্যে তার কিছু আনুষঙ্গিক কস্ট আছে এই প্রোডাক্ট কস্ট ছাড়া আর কিছু প্রফিট সে অ্যাড করছে। তাহলে এই যে 500 টাকা থেকে যে 600 টাকা বিক্রি করলো এখানে সে ভ্যালু অ্যাড করলো মাঝখানে 100 টাকা, এখানে কি 100 টাকা সেটা হচ্ছে কিছু রিলেভেন্ট কস্ট আর হচ্ছে প্রফিট। এই মাঝখানে 100 টাকা হচ্ছে ওই ইন্টারমিডিয়ার জন্য ভ্যালু এডিশন এবং সে শুধু ওই ভ্যালু এডিশনের উপরে ট্যাক্সটা পরিশোধ করবে। এছাড়া কিছু স্পেশাল ভ্যাট মেকানিজম আছে সেটা আমরা ডিটেলসে পরে দেখবো, যেমন জিরো রেট ভ্যাট, এক্সাম্পটেড ভ্যাট বা রিডিউস রেট বা ফিক্সড রেট ভ্যাট আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর হচ্ছে যে সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাটের সাথে আরেকটা জিনিস হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, যেগুলো সম্পর্ক শুল্ক বলে। এটা হচ্ছে সাধারণত গভর্নমেন্ট বিভিন্ন লাক্সারিয়াস কিংবা সোশ্যাল আনডিজারেবল গুডস এন্ড সার্ভিসের ক্ষেত্রে আরোপ করে থাকে, যাতে অথবা দেশীয় বা পণ্য যেগুলোর উপরে মানুষ বেশি আকর্ষণ, যেগুলো বিদেশ থেকে ক্রয় করে নিয়ে আসে, ওই সকল জিনিসগুলোকে নিরুৎসাহিত করার জন্য সাধারণত গভর্নমেন্ট ওই প্রোডাক্টের উপরে বা সার্ভিসের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি আরোপ করে থাকে। এটা হচ্ছে ভ্যাট রিটার্নের সাথে ভ্যাটের সাথে পরিশোধ করতে হয়, এটা ভ্যাটের অতিরিক্ত হিসাবে পরিশোধিত হয়। এক্ষেত্রে এই ইনপুটের যে এসডি পরিশোধ করা হয় সেক্ষেত্রে সেটার কোনো কি পাওয়া যায় না, ইনপুট রিবিট বা ক্রেডিট কিছুই নেওয়া যায় না। আর এই সাপ্লিমেন্ট ডিউটির রেটটা হচ্ছে 0% থেকে 500% পর্যন্ত আছে। গভর্নমেন্ট 500% পর্যন্ত এই সাপ্লিমেন্ট ডিউটি আরোপ করে কোন কোন প্রোডাক্টের উপরে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এখন আমরা একটু ডিটেলসে যাব। সেক্ষেত্রে প্রথম 2 নাম্বার কন্টেন্ট যেটা আমরা স্ট্যাটিউটরি ডেফিনেশন অ্যাজ পার ভ্যাট এন্ড এসডি অ্যাক্ট। আমাদের এসডি অ্যাক্ট অনুযায়ী যে স্ট্যাটিউটরি ডেফিনেশন গুলো আছে সেগুলোটা আমরা দেখব। এই ডেফিনেশন আমরা যখন আলোচনা করব, ডিসকাস করব, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করবেন, নাইলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কিন্তু যখন আমরা আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন গুলো আমরা কথা বলবো তখন আপনারা অনেক কিছু ধরতে পারবেন না। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু কোশ্চেন করবেন। আচ্ছা, এই ভ্যাটের যখন আমরা ভ্যাটের প্রভিশন গুলো আলোচনা করবো তখন দেখবেন এখানে প্রত্যেকটা জায়গাতে ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে প্রচুর কথা বলা আছে। ইকোনমিক অ্যাক্টিভিটি মিনস হচ্ছে যার উপরে ভ্যাটটা অ্যাপ্লিকেবল। যদি কোনো সার্ভিস বা কোনো কিছু যদি
ইকোনমিক অ্যাক্টিভিটি না কনসিডার করা হয় তাহলে তার উপরে ভ্যাট প্রযোজ্য না। তাইলে ভ্যাট প্রযোজ্য হওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে ওইটাকে ইকোনমিক অ্যাক্টিভিটি কিনা, সেটা আমার ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে কনসিডার হচ্ছে কিনা। যদি ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার হয় তাহলে সেটার উপর ভ্যাট প্রযোজ্য। তাহলে এই ইকোনমিক অ্যাক্টিভিটির যে ডেফিনেশনটা আছে, যেটা সেকশন 2 তে সাবসেকশন 6 বলা যায় যে ইকোনমিক অ্যাক্টিভিটি মিন্স এনি রেগুলার অর কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি ডান ফর সাপ্লাইং গুডস সার্ভিস অর ইমুভেবল প্রপার্টি। বলছে রেগুলার এন্ড কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি ডান ফর সাপ্লাইং গুডস সার্ভিস অর ইমুভেবল প্রপার্টি। তো এই যে ডেফিনেশনে এটা বলা আছে, এর মধ্যে কি কি ইনক্লুড থাকবে, যেমন এনি বিজনেস প্রফেশন অর মিনস বাই লাইভলিহুড প্রফিট অর নন প্রফিট। বলে সাপ্লাই আন্ডার, এনি সাপ্লাই যেটা লিজের আন্ডারে বা লাইসেন্স বা সিমিলার অ্যারেঞ্জমেন্টের আন্ডার যদি হয়ে থাকে। ওয়ান টাইম কমার্শিয়াল ভেঞ্চার, যদি ওয়ান টাইম কমার্শিয়াল ভেঞ্চার কোনো কিছু থাকে সেটাও আমার ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে কনসিডার হবে। বলা হয়েছে যে প্রিপারেটরি বা ক্লোজিং অ্যাক্টিভিটি অফ সাচ আন্ডারটেকিং, কোনো আন্ডারটেকিং এর আন্ডারে যদি কোনো ধরনের ক্লোজিং অ্যাক্টিভিটি থাকে বা প্রিপারেটরি অ্যাক্টিভিটি থাকে সেটাও কি হবে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার হবে। তবে কিছু কিছু জিনিসকে আপনি ইকোনমিক অ্যাক্টিভিটি কনসিডার করা যাবে না, সেটা হচ্ছে যদি এমপ্লয়ি সার্ভিস দেয় টু এমপ্লয়ারকে, তাহলে এই এমপ্লয়ার সার্ভিসটাকে ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে কনসিডার করা যাবে না। যার কারণে যে এমপ্লয়ীদের যে স্যালারি বা ওয়েজেস তার উপরে কোনো ভ্যাট প্রযোজ্য না, কারণ এই এমপ্লয়ি সার্ভিসটাকে ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার করা হয় না। তারপর হচ্ছে সার্ভিস বাই কোম্পানি ডিরেক্টর, যদি সার্ভিস কোম্পানি ডিরেক্টর দ্বারা কোনো সার্ভিস দেওয়া হয় কোম্পানিকে, সেটাকে ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার করা যাবে না আনলেস ফর বিজনেস পারপাস। তারপর হচ্ছে বলছে যে নন কমার্শিয়াল হবিজ বা রিক্রিয়েশন, যদি কোনো নন কমার্শিয়াল হবিজ বা রিক্রিয়েশন কোনো অ্যাক্টিভিটি থাকে সেটাকে ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার করা যাবে না। গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, গভর্নমেন্টের যদি কোনো অ্যাক্টিভিটিস ইনভলভমেন্ট থাকে উইদাউট কমার্শিয়াল ইন্টেন্ট, তাহলে ওই অ্যাক্টিভিটিস কেউ কি করা যাবে না, ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার করা যাবে না। এই এক্সক্লুডিং এই আইটেমগুলো ছাড়া বাকি সবগুলোই আপনার, যদি সেটা রেগুলার এবং কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি ডান বাই সাপ্লাইং গুডস সার্ভিস এন্ড ইমুভেবল প্রপার্টির মাধ্যমে জন্য, তাহলে সেটাকে ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার করতে হবে এবং তার উপরে ভ্যাট প্রযোজ্য হবে। আচ্ছা, এই ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। তারপর হচ্ছে রেসিডিয়েন্ট, আমরা ডেফিনেশন যদি আমরা সেকশন 2 এবং সাবসেকশন 15 দেখি, তাহলে আমরা হচ্ছে ডেফিনেশন রেসিডিয়েন্ট আমরা দেখব। সেখানে আমরা যারা ইনডিরেক্ট ট্যাক্স ডিরেক্ট ট্যাক্স পড়ে আসছেন সেখানেও কিন্তু রেসিডিয়েন্ট সম্পর্কে বলা আছে। যদিও ভ্যাট অ্যাক্টের ক্ষেত্রে রেসিডিয়েন্ট এবং নন রেসিডেন্টের তেমন একটা ভাইটাল ভূমিকা রাখে না, শুধু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বেশি একটা ভাইটাল ভূমিকা রাখে। তবু আমরা রেসিডেন্ট সম্পর্কে আমরা অনেক জায়গায় অনেক ধরনের প্রভিশন পাবো, সেক্ষেত্রে আমরা একটু ধারণা নিয়ে নিই। যদি রেসিডেন্ট বলতে এখানে বলছে এনি এন্টিটি, সরি অ্যান এন্টিটি অর ইন্ডিভিজুয়াল ইজ এ রেসিডেন্ট ইফ দে মিট এনি অফ দ্য ফলোইং, ইফ দে মিট এনি অফ দ্য ফলোইং। যেমন ইন্ডিভিজুয়াল হইলে যদি নর্মালি লিভস ইন বাংলাদেশ, যদি সাধারণত বাংলাদেশে বাস করে তাহলে সে রেসিডেন্ট হবে। যদি সে 182 দিনের বেশি বাংলাদেশে স্টে করে একটা ক্যালেন্ডার ইয়ারে, তাও সে রেসিডেন্ট হবে। যদি সে একটা ইয়ারে 90 দিন কিংবা পূর্ববর্তী 4 বছর 365 দিন সে বাংলাদেশে স্টে করে, তাও সে কি রেসিডেন্ট হিসেবে কনসিডার হবে। আর এন্টিটিজ এর ক্ষেত্রে বলছে যে কোম্পানি ইনকর্পোরেটেড ইন বাংলাদেশ অর উইথ ইস কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট হেয়ার, যদি কোন একটা কোম্পানি বাংলাদেশে ইনকর্পোরেট হয় এবং তার ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল সম্পূর্ণ বাংলাদেশে থাকে, তাহলে ওই কোম্পানিকে রেসিডেন্ট কোম্পানি বলা হবে। তারপর হচ্ছে ট্রাস্টের ক্ষেত্রে বলছে ট্রাস্ট উইথ ট্রাস্টি রেসিডেন্ট হেয়ার অর ম্যানেজড ফ্রম হেয়ার, যদি ট্রাস্টটা এই বাংলাদেশের ট্রাস্টি যদি রেসিডেন্ট হয় এবং এর ম্যানেজ যদি বাংলাদেশি হয়, তাহলে সেটা কি হবে, রেসিডেন্ট হিসেবে কনসিডার হবে। তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পারসন যদি ফর্মড এবং ম্যানেজড বাংলাদেশে হয়, তাহলে সেটা কি হবে, রেসিডেন্ট হিসেবে কনসিডার হবে। তারপর হচ্ছে অল গভর্নমেন্ট এন্টিটিস গুলো রেসিডেন্ট হিসেবে কি হবে, কনসিডার হবে। এছাড়া প্রপার্টি ডেভেলপমেন্ট জয়েন্ট ভেঞ্চার, যদি বাংলাদেশে কোনো প্রপার্টি ডেভেলপমেন্ট জয়েন্ট ভেঞ্চার থাকে সেক্ষেত্রেও কি হবে, সেগুলো
রেসিডেন্ট হবে। যদি আমরা কয়েকটা এক্সাম্পল যদি দেখি যে মেট্রো রেল কিংবা যে পদ্মা সেতু, এগুলো হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে হয়েছে। তাহলে এই সকল জয়েন্ট ভেঞ্চার গুলো কি প্রত্যেকটা হচ্ছে রেসিডেন্ট হিসেবে কনসিডার হবে। তারপর হচ্ছে আরেকটা ডেফিনেশন ইনপুট। এই ইনপুটটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। আপনি যে যেটাকে বলা হয়, আমরা এই ভ্যাটের সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে ইনপুট ক্রেডিট সিস্টেম। আপনি ইনপুট ক্রেডিটে যদি আপনি যেতে চান বা ইনপুট ক্রেডিট যদি ভালো করে জানতে চান, আপনাকে ইনপুট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ইনপুট বলতে আসলে কোন আইটেম গুলোকে ইনপুট বলে, যে ইনপুটের উপরে ভ্যাট দিলে সেটা আমরা কি ইনপুট ক্রেডিট নিতে পারবো বা ইনপুটের ক্রেডিটের যে সুবিধাটা আছে সেটাকে আমরা অ্যাভেল করতে পারবো, তাহলে ওই ইনপুট গুলোকে আমাকে প্রথমে জানতে হবে। তাহলে এই ইনপুট ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। এটাকে আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডও ভালো করে বুঝতে হবে যে ইনপুট বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এখানে যেটা সেকশন 2 তে এবং সাবসেকশন 18 এ বলা আছে যে ইনপুট ইনক্লুডস অল গুডস এন্ড সার্ভিস ইউজ ডিরেক্টলি ইন প্রোডাকশন। বলছে একটা প্রোডাক্ট তৈরি হইতে তার প্রোডাকশনের ক্ষেত্রে ডিরেক্টলি যে সকল গুডস এন্ড সার্ভিস ইউজ করা হয় সবগুলোকে ইনপুট বলে। যেমন যদি আমরা কভার করে, যেটা কি কি কভার করে এখানে, যেমন র ম্যাটেরিয়াল, প্যাকিং ম্যাটেরিয়াল, ফুয়েল, পার্টস, কি মেশিনস, এগুলো সবই হচ্ছে ইনপুট। এবং এই স্টেজে যদি কোনো আপনি এগুলো পারচেজ করার ক্ষেত্রে যদি কোনো ইনপুট ট্যাক্স দিয়ে থাকে, তাহলে সেটা কি আমি ইনপুট ক্রেডিট নিতে পারবো। যেমন ল্যাবরেটরি রিজমেন্ট, ইকুইপমেন্ট, অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে সার্ভিস ডিরেক্টলি টাইড টু ম্যানুফ্যাকচারিং, সবই হচ্ছে আমার ইনপুট হিসেবে কনসিডার হবে। তবে কিছু কিছু বলা আছে যে এক্সক্লুডেড, যেগুলো ইনপুট হিসেবে কনসিডার হবে না। যেমন ল্যান্ড বিল্ডিং কনস্ট্রাকশন, যদি কোনো একটা প্রতিষ্ঠান তার বিল্ডিং কনস্ট্রাকশন করে এবং সেগুলো যদি সেই বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি সে কোনো ভ্যাট পরিশোধ করে, ভ্যাট দেয়, তাহলে ওইগুলো ওই কোম্পানির তার যে আউটপুট ভ্যাটের এগেইনস্টে সে ইনপুট ক্রেডিটটা নিতে পারবে না, কারণ এগুলো প্রোডাকশনের সাথে ডিরেক্টলি রিলেটেড না। তারপর হচ্ছে লেবার কস্ট, অফিস পিকচার, ফার্নিচার, স্টেশনারি, এসি জেনারেটর, লাইটিং, মেনটেন্যান্স, ইন্টেরিয়র ডিজাইনিং, আর্কিটেকচার, ট্রান্সপোর্ট, রেন্টালস বা লিজেস, ট্রাভেল, এন্টারটেনমেন্ট, ওয়েলফেয়ার এক্সপেন্সেস, অফিস এবং শোরুম রেন্ট, এই আইটেমগুলোকে ইনপুট হিসেবে কনসিডার করা যাবে না। এখানে আরেকটা কন্ডিশন বলছে যে প্রোভাইডেড দ্যাট গুডস এন্ড সার্ভিস পারচেজ অর অ্যাকোয়ার্ড বাই দ্য ট্রেডার as per third schedule of the VAT and SG Act 2012 will also be included in the definition of input. যদি ট্রেডার তার থার্ড শিডিউল অনুযায়ী কি যদি কোনো সার্ভিস বা গুডস পারচেজ বা অ্যাকোয়ার্ড করে, তাহলে সেগুলোকে ইনপুট ডেফিনেশনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ডেফিনেশন ইনপুট ট্যাক্স, যেটা আমরা বলি যে ট্যাক্স গুলো আমরা ইনপুট ক্রেডিট নিতে ইনপুট ট্যাক্সটা ক্রেডিট নেওয়া যাবে। তার ইনপুট ট্যাক্স বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ইনপুট ট্যাক্স হচ্ছে এক্সক্লুডিং অ্যাডভান্স ট্যাক্স। ইনপুট ট্যাক্স হচ্ছে যে পেইড বাই রেজিস্টার্ড পারসন। রেজিস্টার্ড পারসন হচ্ছে ভ্যাট রেজিস্টার্ড পারসন অন ইম্পোর্টস অফ গুডস সার্ভিস ইউজড অ্যাজ ইনপুট। বলছে গুডস সার্ভিস ইনপুট করার ক্ষেত্রে একজন রেজিস্টার্ড পারসন যেটা পরিশোধ করে এবং ওই গুডস এন্ড সার্ভিস যেটা ইনপুট স্টেজে কি হবে, ইনপুট হিসেবে ইউজ করা হবে, তাহলে ওই ইনপুটের যে ভ্যাটটা সেটা হচ্ছে কি ইনপুট ভ্যাট বা ইনপুট ট্যাক্স হিসেবে কনসিডার হবে। এছাড়া লোকাল পারচেজ কিংবা কালেকশনে যদি কোনো ইনপুট গুডস এন্ড সার্ভিস লোকাল পারচেজ করা হয় বা কালেকশন করা হয়, সেক্ষেত্রে যদি কোনো ভ্যাট পরিশোধ করে সেটাও ইনপুট ট্যাক্স হিসেবে কনসিডার হবে। তারপর হচ্ছে আউটপুট ট্যাক্স, যেটা আমরা বলি আউটপুট ভ্যাট বলি, যে সেকশন 2 সাবসেকশন 20, যে আউটপুট ট্যাক্সটা আসলে কি, সেটা হচ্ছে যে ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি। এখানে শুধু আউটপুট ট্যাক্স, শুধু ভ্যাট না, এখানে আউটপুট ট্যাক্সের মধ্যে ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি দুটাই ইনক্লুডেড। তাহলে ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি পেয়েবল বাই রেজিস্টার্ড পারসন অন সাপ্লাই অফ গুডস, ট্যাক্সেবল গুডস, সাপ্লাই অফ ট্যাক্সেবল গুডস, সার্ভিসেস এবং ইমুভেবল প্রপার্টি। যদি কোনো ট্যাক্সেবল গুডস এবং সার্ভিস বা ইমুভেবল প্রপার্টি যদি কি করে সাপ্লাই করে এবং ওই সাপ্লাইয়ের উপরে যে ভ্যাটটা হবে সেটা হচ্ছে আউটপুট ট্যাক্স বা এসডি হবে, সেটা আউটপুট ট্যাক্স হবে। আর ইনপুট অফ ট্যাক্সেবল সার্ভিস, যদি কোনো ট্যাক্সেবল সার্ভিসকে ইনপুট করা হয়, তাহলে ওই ট্যাক্সেবল সার্ভিসের যে ভ্যাটটা দেওয়া হবে সেটাও আউটপুট ট্যাক্স হিসেবে কনসিডার করবে।
তারপর হচ্ছে আরেকটা হচ্ছে উইথহোল্ডিং এন্টিটি। আমরা সবাই জানি উইথহোল্ডিং ভ্যাট সম্পর্কে আমাদের সকলের মোটামুটি ধারণা আছে, যেহেতু যেহেতু আমরা এই কোর্সটা আমরা একবার সিএল এ পড়ে আসছি। তো উইথহোল্ডিং এন্টিটি এখানে যেমন উইথহোল্ডিং ট্যাক্স আছে, তেমন উইথহোল্ডিং ভ্যাটও আছে। আমরা ট্যাক্স ও উইথহোল্ডিং এন্টিটি সম্পর্কে জানছি, আবার ভ্যাটের মধ্যে উইথহোল্ডিং এন্টিটি ডিফারেন্ট আছে। আসলে কাদেরকে ভ্যাট অ্যাক্ট অনুযায়ী উইথহোল্ডিং এন্টিটি বলা হয়, যা কাদেরকে তাদের সার্ভিস বা পার্সেস বা বিভিন্ন র ম্যাটেরিয়াল পার্সেস উপরে যে ভ্যাট ডিডাকশন করতে হয় এট সোর্সে, ওই সকল এন্টিটিকে উইথহোল্ডিং এন্টিটি বলে। এর মধ্যে ইনক্লুড কারা, যে বলছে গভর্নমেন্ট এন্টিটি, সকল ধরনের গভর্নমেন্ট এন্টিটিস তারা কি উইথহোল্ডিং এন্টিটি হিসেবে কি হবে, কনসিডার হবে। তাদেরকে তারা যাদের যে পার্সেস গুলো থাকবে এবং তারা যে সার্ভিস গুলো তারা নিবে, ওই সার্ভিসের উপরে তাদেরকে কি করতে হবে, তাদের সোর্সে ভ্যাটটা নিজেরা কাটতে হবে অ্যাজ পার কি, অ্যাজ পার ভ্যাট ডিডাকশন যে প্রভিশন বা যে আসারও আছে সেই অনুযায়ী। তারপর হচ্ছে এনজিও অ্যাপ্রুভ বাই এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, সকল ধরনের এনজিও গুলো যেগুলো এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো দ্বারা অ্যাপ্রুভ, ওই সকল এনজিও গুলোকে উইথহোল্ডিং এন্টিটি হিসেবে কনসিডার করা হয়। তারপর হচ্ছে ডিজে স্পেশাল ডিজে সোশ্যাল ওয়েলফেয়ার গুলো। তারপর হচ্ছে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সকল ধরনের ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে উইথহোল্ডিং এন্টিটি হিসেবে কনসিডার করা হয়। তারপর সেকেন্ডারি এবং হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো উইথহোল্ডিং এন্টিটি হিসেবে কনসিডার করা হয়। তারপর হচ্ছে লিমিটেড কোম্পানি, সকল ধরনের লিমিটেড কোম্পানিজ গুলোকে উইথহোল্ডিং এন্টিটি হিসেবে কনসিডার করা হয়। এছাড়া উইথহোল্ডিং এ সকল ছাড়া যে সকল এন্টিটি গুলো যেমন প্রোপাইটার হতে পারে, পার্টনারশিপ হতে পারে, অথবা অ্যাসোসিয়েশন পার্সন হতে পারে, যাদের টার্নওভার 10 কোটি টাকা ওভার করে ফেলে, তাদেরকে উইথহোল্ডিং এন্টিটি হিসেবে কি কনসিডার করতে হবে। আর এখানে আমরা যে গভর্নমেন্ট যে এন্টিটিস দেখছি, সেই গভর্নমেন্ট এন্টিটিসকে আরেকটা সাবসেকশন দ্বারা ডিফাইন করা হয়েছে। সেখানে বলছে আসলে গভর্নমেন্ট এন্টিটিস বলতে আমরা আসলে কি বুঝি, এখানে কারা ইনপুট থাকবে। সেখানে হচ্ছে যে গভর্নমেন্ট মিনিস্ট্রিজ গুলো, ডিভিশন গুলো, ডিপার্টমেন্ট গুলো, তারপর হচ্ছে সেমি গভর্নমেন্ট বা অটোনোমাস বডি, তারপর স্টেট ওন এন্টারপ্রাইজ গুলো এবং লোকাল অথরিটিজ অর কাউন্সিল, এরা সকলেই গভর্নমেন্ট এন্টিটি হিসেবে কনসিডার হবে এবং সবাই কি হবে, উইথহোল্ডিং এন্টিটি হিসেবে বিবেচিত হবে। তারপর হচ্ছে আমাদের এই এনলিস্টমেন্ট থ্রেশহোল্ড, এখানে কিছু থ্রেশহোল্ডের কথা বলা আছে, যে আমরা এটা দেখবো ডিটেলসে। যে থ্রেশহোল্ড বলতে হচ্ছে যে কোন কোন ট্যাক্সপেয়ারকে তাদেরকে এনলিস্টমেন্টে অন্তর্ভুক্ত হয়, এনলিস্টমেন্ট মানে টার্নওভার ট্যাক্সে এনলিস্টমেন্ট নিতে হয়, আর তাদেরকে ভ্যাটে রেজিস্ট্রেশন নিতে হয়। তাহলে এগুলোকে সেকশন দ্বারাও ডিটেলস আলোচনা করা হয়েছে। এছাড়া আমাদের ডেফিনেশনের মধ্যেও এদেরকে সেপারেটলি আবার ডিফাইন করা হয়েছে। এখানে এনলিস্টমেন্ট থ্রেশহোল্ড বলতে বোঝাচ্ছে যে যাদের লিমিটটা, যে সকল ট্যাক্সপেয়ারের একটা লিমিট থাকে, টার্নওভার লিমিট থাকে, যদি ক্রস করে তাহলে তাকে এনলিস্টমেন্ট থ্রেশহোল্ডের মধ্যে যদি থাকে তাহলে তাকে টার্নওভার এনলিস্টমেন্ট হতে হবে। আর যদি সেটা ওই লিমিটটা ক্রস করে বেশি হয়ে যায়, সেটা যদি রেজিস্ট্রেশন থ্রেশহোল্ডের মধ্যে পড়ে, তাহলে সেটা কি হবে, তাকে রেজিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। সো এনলিস্টমেন্টের ক্ষেত্রে বলছে যে যদি কোনো টার্নওভার লিমিট 30 লাখ টাকা পর্যন্ত থাকে, কোনো ইন এনি 12 মান্থ পিরিয়ড, যদি একটা 12 মাসের ক্যালেন্ডার ইয়ারে তার টার্নওভার 30 লাখ টাকা ক্রস বা হবে, এমন কোন এন্টিটি থাকলে তাকে বাধ্যতামূলক এনলিস্টমেন্টে কি হতে হয়, এনলিস্টেড হইতে হয়। টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্টে এনলিস্টেড হইতে হয়, এটা বাধ্যতামূলক। এক্ষেত্রে এই যে টার্নওভার লিমিট 30 লাখ টাকা, এক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে কনসিডার করা যাবে না, বলছে যে ভ্যালু অফ এক্সামটেড সাপ্লাই, যদি ওই ট্যাক্সপেয়ারের যদি কোনো এক্সামটেড সাপ্লাই থাকে, যে সাপ্লাইয়ের উপরে কোনো ভ্যাট দেওয়া লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না, ওই যখন এক্সামটেড সাপ্লাই থাকে, ওই ভ্যালুটা আমার টার্নওভার লিমিট ক্যালকুলেশনে কনসিডার করব না, এটাকে এক্সক্লুড করতে হবে। যদি কোনো 12 মান্থ পিরিয়ডে ওই ট্যাক্সপেয়ারের যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট সেল থাকে, তাহলে ওই ক্যাপিটাল অ্যাসেট সেলটাকেও টার্নওভার লিমিটের মধ্যে ইনক্লুড করা যাবে না, সেটাকে এক্সক্লুড করতে হবে। যদি ওই ট্যাক্সপেয়ারের কোন 12 মান্থ পিরিয়ডে যদি তার কোনো বিজনেস অথবা পার্ট অফ বিজনেস যদি কি তাকে সেল করে ফেলে, তাহলে ওই সেল ভ্যালুটাকেও টার্নওভার লিমিটের মধ্যে ইনক্লুড করা যাবে না।
অথবা কোনো পার্মানেন্ট ক্লোজারের মাধ্যমে যদি কোনো সাপ্লাই অ্যারাইজ হয়, যদি কোনো ট্যাক্স পেয়ারের পার্মানেন্ট ক্লোজ হয়ে যাবে, সে তার বিজনেসকে ক্লোজ করে ফেলবে পার্মানেন্টলি, এর কারণে যদি কোনো সাপ্লাই অ্যারাইজ হয়, তাহলে ওই সাপ্লাই ভ্যালুটাকেও টার্নওভার লিমিট ক্যালকুলেশনে কনসিডার করা যাবে না। তাহলে এই চারটা জিনিসকে এক্সক্লুডিং রেখে আমাকে টার্নওভার কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। আর তখন ক্যালকুলেট করার পরে যদি কোনো লিমিট ক্রস করে 30 লাখ টাকা কোনো 12 মান্থ পিরিয়ডে, তাহলে তাকে বাধ্যতামূলক কি টার্নওভার ট্যাক্সে এনলিস্টমেন্ট হতে হবে। ঠিক একইভাবে রেজিস্ট্রেশন থ্রেশহোল্ডে বলা আছে, যদি কোনো ট্যাক্স পেয়ারের কোনো ব্যক্তি তার টার্নওভার ইয়ারলি যদি 50 লাখ টাকা ক্রস করে, তাহলে তাকে কি করতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশনে কি রেজিস্টার্ড হইতে হবে। সে একইভাবে চারটা জিনিসকে ওই টার্নওভার ক্যালকুলেশন করার ক্ষেত্রে বাদ দিতে হবে। সেটা হচ্ছে কি, এক্সাম্পল সাপ্লাই, ক্যাপিটাল অ্যাসেট সেল, বিজনেস বা পার্সিয়াল বিজনেস সেল, অথবা পার্মানেন্ট ক্লোজারের ক্ষেত্রে যদি কোনো সাপ্লাই অ্যারাইজ হয়, তাহলে সেটাকেও বাদ দিতে হবে। তবে বলছে এক্সেপশন এখানে আছে, বলে ডাজ নট অ্যাপ্লাই হোয়েন রেজিস্টারিং সার্টেন স্পেসিফিক পারসন আন্ডার সেকশন। এখানে একটা অন্য ভিন্ন ইস্যু, যে কিছু কিছু ক্ষেত্রে আমার এই টার্নওভার লিমিটটাকে আসলে কি এখানে কনসিডার করা হয় না। সেক্ষেত্রে আমাকে স্পেসিফিক পারসনের ক্ষেত্রে আমাকে কি হবে, তখন তাকে বাধ্যতামূলক এই রেজিস্ট্রেশনটা নিতে হয়। তাহলে এই দুটো হচ্ছে আমাদের এনলিস্টমেন্ট থ্রেশহোল্ড এবং রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড। যদি আমরা একটু সাধারণভাবে চিন্তা করি, তাহলে হচ্ছে 30 লাখ টাকা ক্রস করলে আমাদের টার্নওভার ইয়ারলি, সেটা হচ্ছে আমাদেরকে এনলিস্টেড হইতে হবে। আর যদি আমাদের 50 লাখ টাকা টার্নওভার ক্রস করে ইয়ারলি, তাহলে আমাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশনে রেজিস্টার্ড হইতে হবে। তারপর হচ্ছে ট্যাক্স পিরিয়ড। আমরা যখন আমরা ট্যাক্সের ভ্যাটের যখন বিভিন্ন প্রভিশন আমরা দেখবো, এখানে ট্যাক্স পিরিয়ড নিয়ে বিষয় মানে প্রচুর কথা বলা আছে। তাহলে আমাকে বুঝতে হবে আসলে ট্যাক্স পিরিয়ডটা বলতে কি বোঝানো হচ্ছে। আমরা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে সাধারণত বলি একটা ইনকাম ইয়ারকে ট্যাক্স পিরিয়ড বলি, ব্যাসমেন্ট ইয়ারকে বলি, কিন্তু ভ্যাটের ক্ষেত্রে আসলে ট্যাক্স পিরিয়ডটা কোনটা? ভ্যাটের ক্ষেত্রে যারা ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি রেজিস্টার্ড, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যালেন্ডার মান্থকে এক একটা ট্যাক্স পিরিয়ড বলা হয়। মান্থলি পিরিয়ড গুলোকে ট্যাক্স পিরিয়ড বলে। প্রত্যেকটা ক্যালেন্ডার মান্থকে এক একটা ট্যাক্স পিরিয়ড। তাহলে আমার ইয়ারে 12টা ট্যাক্স পিরিয়ড থাকবে এবং 12টা ট্যাক্স পিরিয়ড অনুযায়ী আমাদেরকে কমপ্লাই করতে হবে। আর যারা টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট, তাদের ক্ষেত্রে হচ্ছে কোয়ার্টারলি বেসিসে হচ্ছে তাদের কি ট্যাক্স পিরিয়ড। যেমন প্রত্যেকটা কোয়ার্টার শেষ হলে তাদের কোয়ার্টারলি এন্ডিং হচ্ছে তাদের ট্যাক্স পিরিয়ড। যেমন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এপ্রিল থেকে জুন পর্যন্ত, তারপর হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর, এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে কোয়ার্টারলি বেসিসে টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্টের ট্যাক্স পিরিয়ড। তারপর হচ্ছে যে সেকশন 1259 বলা আছে কনসিডারেশন। কনসিডারেশন মিনস হচ্ছে পণ্যের পণ্য। আমরা সাধারণত যেটা বলি, আসলে একটা পণ্য যদি আমরা কি করি, কিনি, তার যে ভ্যালুটা হবে, সেই ভ্যালুটাকে আসলে ইংলিশে বলা হয় কনসিডারেশন, পণ্যের পণ্য। এই কনসিডারেশন বলতে আসলে কি বোঝানো হয়? কনসিডারেশন বলতে হচ্ছে যে অল মানি পেইড অর পেবল ফর সাপ্লাই, বলছে যে কোনো মানি, যে মানিটা বা পেড করা হয়েছে অথবা পেবল একটা সাপ্লাইয়ের জন্য, সেটাই ওই প্রোডাক্ট, ওই পণ্যের জন্য কি কনসিডারেশন। এখানে ইনক্লুড থাকবে যে ট্যাক্সেস পেবল বাই সাপ্লায়ার এন্ড ফার্স্ট অন ইন প্রাইস, তারপর সার্ভিস চার্জ, পেমেন্ট আন্ডার ফাইন্যান্স লিজ অর হায়ার পারচেজ এগ্রিমেন্ট। সেক্ষেত্রে যদি কোনো টাইম অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি কোনো ডিসকাউন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে ডিসকাউন্টটা কি হবে, এক্সক্লুড থাকবে। এটা বাদে বাকি যে সার্ভিস চার্জ বলেন, পেমেন্ট আন্ডার ফাইন্যান্স লিজ অথবা হায়ার পারচেজ এগ্রিমেন্ট অথবা ট্যাক্স যাই পরিশোধ করা হোক না কেন, যেটাই পরিশোধ করা হতো অথবা পরিশোধ করবে ওই প্রোডাক্টের জন্য, সেটা তার কনসিডারেশন হিসেবে গণ্য হবে। এখানে আরেকটা ডেফিনিশন হচ্ছে যে সাপ্লাই অফ গুডস। কনসিডারেশনটা বুঝিনি। আচ্ছা, কনসিডারেশনটা মিনস হচ্ছে যে একটা পণ্য, একটা প্রোডাক্ট আপনি কিনতেছেন, হ্যাঁ, তার ভ্যালুটা আসলে কি হবে, তার পণটা কি হবে। পণ মানে হচ্ছে কনসিডারেশন, পণ্যের পণ। আপনি যদি বাংলায় আইনটা দেখেন, ওখানে পণ্যের কথা বলা আছে, তাহলে ইংলিশ হচ্ছে যে কনসিডারেশন, মানে একটা প্রোডাক্টের ভ্যালু
কোন জিনিসগুলোকে মিলে হবে। এখানে বলছে যে অল মানি পেইড অর পেয়েবল, একটা প্রোডাক্ট বা সাপ্লাইয়ের জন্য আপনাকে যা পেড করছেন অথবা পেয়েবল সবই হচ্ছে কি ওই সবটাই হচ্ছে পণ হিসেবে গণ্য হবে। তবে এক্ষেত্রে কিছু ইনক্লুড থাকবে স্পেসিফিক, যেমন ট্যাক্স। যদি আপনি কোনো ওই সাপ্লাইয়ের যদি কোনো কিছু কিনে সে ট্যাক্স পরিশোধ করেন, সে ট্যাক্সটাও কিন্তু আপনার পণ হিসেবে কনসিডার হবে। কোনো সার্ভিস চার্জ দিয়ে থাকেন সেটাও কিন্তু ওই পণ হিসেবে কনসিডার হবে। আবার পেমেন্ট, যদি কোনো ফাইন্যান্স লিজ বা হায়ার পারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে যদি কোনো বিভিন্ন সময় পেমেন্ট হয় ইন ফিউচারে, ওই লিজের পেমেন্টটাও কিন্তু আপনার ওই পণ্যের পণ হিসেবে কনসিডার হবে। তাহলে একটা প্রোডাক্টের ভ্যালুটা কি হবে, তার পণটা কি হবে, ওইটাকে আপনি কিভাবে ডিটারমাইন করবেন, কোন জিনিসগুলোকে কোন ভ্যালুটাকে কনসিডার করবেন, এটা কি আসলে ডেফিনিশন দ্বারা এখানে ডিফাইন করা হয়েছে। বুঝা গেছে? জি ভাই। তারপর হচ্ছে আমরা সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিস। এখানে আমরা সাপ্লাই বলতে সাধারণত বুঝি গুডস, আসলে সাপ্লাই বলতে গুডস না। সাপ্লাই বলতে আমাকে যখন শুধু সাপ্লাই বলা থাকবে, এখানে আমাদেরকে বুঝতে হবে গুডস এবং সার্ভিস দুইটাকে বোঝাচ্ছে। আর যদি সাপ্লাই অফ গুডস স্পেসিফিক বলা থাকে তখন আমাদেরকে স্পেসিফিক ধরে নিতে হবে। আর শুধু যদি সাপ্লাই থাকে সেক্ষেত্রে আমাদেরকে ধরতে হবে সেটা গুডস এবং সার্ভিস। এখানে সাপ্লাই অফ গুডস এবং সাপ্লাই অফ সার্ভিসের জন্য আলাদা সেপারেট দুটো ডেফিনেশন বলা আছে, যে 61 এবং 100 এ বলা আছে। যেমন সাপ্লাই অফ গুডস বলতে আসলে আমরা কি বুঝি, বলছে সাপ্লাই অফ গুডস ইজ এ ট্রান্সফার অফ রাইটস ইন গুডস বাই সেল, এক্সচেঞ্জ অর এনি সেল টাইপ ট্রানজাকশনস বাই লিজ, রেন্ট, ইনস্টলেশন, হায়ার পারচেজ, ইনস্টলমেন্ট, হায়ার পারচেজ এবং সিমিলার অ্যারেঞ্জমেন্ট অর বাই ফাইন্যান্স লিজ সেলস। যেভাবেই হোক না কেন, যদি আমার কোনো রাইট ইন গুডস এ যদি রাইটটা ট্রান্সফার হয় তখন সেটা হবে কি সাপ্লাই অফ গুডস। তারপর হচ্ছে সাপ্লাই অফ সার্ভিসের ক্ষেত্রে বলছে যে এনি নন গুডস অর নন মানি নন ইমুভেবল প্রপার্টি সাপ্লাই, আমার কোনো গুডস না, কোনো মানি না, কোনো ইমুভেবল প্রপার্টি সাপ্লাই না, ঠিক আছে? এই ধরনের কোনো কিছু যদি আমরা সাপ্লাই করে থাকি সেগুলো হচ্ছে কি আমার এই সাপ্লাই অফ সার্ভিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে ইনক্লুড থাকবে হচ্ছে কি যেমন গ্র্যান্টিং, অ্যাসাইনিং, টার্মিনেটিং বা কনফারিং রাইট, প্রোভাইডিং, ফ্যাসিলিটিং, তারপর হচ্ছে তার অপরচুনিটিস বা অ্যাডভান্টেজ, তারপর হচ্ছে এগ্রিমেন্ট টু ডু অর নট ডু অ্যান অ্যাক্ট, ইস্যুইং লাইসেন্স, পারমিট, সার্টিফিকেট অর কনসেশন, অথরাইজেশন, এগুলো সবই কিন্তু আমার সার্ভিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপর হচ্ছে এখানে দেখেন সাপ্লাই বলতে আসলে সাপ্লাইয়ের জন্য আলাদা একটা ডেফিনেশন করা হয়েছে। সাপ্লাই বলতে আমরা আসলে কি বুঝি, এখানে যখন সাপ্লাই কথা বলবে তখন আমাদের কনসিডার করতে হবে এখানে সাপ্লাই অফ গুডস আছে, সাপ্লাই অফ ইমুভেবল প্রপার্টি হতে পারে, সাপ্লাই অফ সার্ভিস হতে পারে, এনি কম্বিনেশন অফ দ্য অ্যাভাব, উপরে যে কোনো কম্বিনেশনই হইতে পারে। তারপর হচ্ছে টাইম অফ সাপ্লাই। সাপ্লাইয়ের সময়টা ডেফিনেশন এখানে বলা আছে যে 96 এ, সেটা হচ্ছে বলছে ডিটারমাইন্ড বাই দ্য নেচার অফ সাপ্লাই। এটা নেচার অফ সাপ্লাই, সেটা গুডস এবং সার্ভিস বা ইমুভেবল প্রপার্টি তার নেচারের উপরে ডিপেন্ড করে সেটা কি ডিটারমাইন করতে হবে। যেমন গুডস এর ক্ষেত্রে বলছে যে when possession is transferred or goods are গুডস আর রিমুভ, যখন তার অধিকারটা পণ্যের অধিকার কি ট্রান্সফার করা হবে, রাইটটা ট্রান্সফার করা হবে, তখনই সেটা টাইম অফ সাপ্লাই হিসেবে কনসিডার হবে। যখন সার্ভিস আর রেন্ডার্ড বা জেনারেটেড অর অ্যাসাইন্ড, তখনই টাইম অফ সাপ্লাই হিসেবে কনসিডার হবে। তারপর হচ্ছে বলছে ইমুভেবল প্রপার্টি when delivered, created বা ট্রান্সফার্ড অর অ্যাসাইন্ড, যখনই সেটা ডেলিভার্ড হবে বা ক্রিয়েটেড হবে বা ট্রান্সফার হবে তখনই সেটাকে টাইম অফ সাপ্লাই বা ইমুভেবল প্রপার্টি সাপ্লাই হিসেবে কনসিডার হবে। এই টাইম অফ সাপ্লাই ডেফিনেশন গুলো বলার কারণ আছে আমরা বিভিন্ন সময় আসলে ভ্যাটটা কখন প্রযোজ্য হবে, আমরা ভ্যাটের যে ইম্পোজিশন গুলো দেখবো তখন কিন্তু এই ডেফিনেশন গুলো খুব আপনাদের কাজে দিবে, যার কারণে এই ডেফিনেশন গুলোকে এখানে আলোচনা করা। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোর্টার বা এক্সপোর্টার বলতে আমরা আসলে কি বুঝি, এটা ডেফিনেশনে নাই, এটা ক্যাসারও তো বলা আছে, রুলসে বলা আছে, রুলসের যে 12 তে বলা আছে, ছতে যে বলছে অ্যাকচুয়াল এক্সপোর্টার বলতে এ পারসন অর এন্টিটি দ্যাট এক্সপোর্ট গুডস আর সার্ভিস ডিরেক্টলি টু এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়া। যদি কোনো এক্সপোর্টার সে গুডস এন্ড সার্ভিস ডিরেক্টলি কি কোনো এক্সপোর্ট প্রসেসিং জোনকে দেয় অথবা আউটসাইড বাংলাদেশে সে এক্সপোর্ট করে
সবই তার কি হবে, এক্সপোর্ট বা অ্যাকচুয়াল এক্সপোর্টার বা এক্সপোর্টার হিসেবে সে কনসিডার হবে। যেমন ফলোইং দ্য এক্সপোর্ট পলিসি অর্ডার অথবা বাংলাদেশ ব্যাংক রেগুলেশন, এখানে ধরেন এক্সপোর্ট প্রসেসিং জোন গুলো হচ্ছে আমাদের এরিয়াগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে। তাহলে যদি কোনো ব্যক্তি এই বাংলাদেশের মধ্যে থেকে ওই এক্সপোর্ট এরিয়া ইপিজেড এ যদি সে কি করে গুডস এন্ড সার্ভিস সাপ্লাই করে, তাহলে সেটা কি এক্সপোর্ট হিসেবে কনসিডার হবে। তবে তাকে অবশ্যই এক্সপোর্ট যে পলিসি অর্ডার অথবা বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশন আছে সেটাকে ফলো করে করতে হবে। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যদিও সে সার্ভিস বা গুডস দিয়ে থাকে তাও সে এক্সপোর্টার হিসেবে কনসিডার হবে। এছাড়া যেহেতু যদি সে দেশের বাইরে, বাংলাদেশের বাইরে যদি সে কোনো এক্সপোর্ট বা সার্ভিস এক্সপোর্ট করে তাহলে সেও কি হবে, এক্সপোর্টার হিসেবে গণ্য হবে। তারপর দেখেন ডিমড এক্সপোর্টার, আপনারা সবাই তো ডিম এক্সপোর্টার সম্পর্কে ধারণা আছে। ডিম এক্সপোর্টার বলতে হচ্ছে যদি কোনো এক্সপোর্টার বা কোনো সাপ্লায়ার তার সাপ্লাইটা কোনো এক্সপোর্টারকে দিয়ে থাকে, সেটা কি হতে পারে, যেমন সাপ্লাই এগেনস্ট ফরেন কারেন্সি। প্রথম হচ্ছে যে সাপ্লাইটা হতে হবে এগেনস্ট ফরেন কারেন্সি এবং ট্রিটেড অ্যাজ এ এক্সপোর্ট ইভেন ইফ উইদিন বাংলাদেশ, যদি সেটা বাংলাদেশও হয় এবং সেটাকে এক্সপোর্ট হিসেবে ট্রিট করা হয়। যেমন ডিরেক্ট এক্সপোর্ট টু কনজাম্পশন আউটসাইড বাংলাদেশ, এবং যখন যাকে দেওয়া হবে সে যখন এক্সপোর্টটা করবে সেটা অবশ্যই আউটসাইড বাংলাদেশের বাইরে এটা কনজাম্পশন করবে। অথবা ইন্টারন্যাশনাল ট্রেড সাপ্লাই উইদিন বাংলাদেশ, যদি ইন্টারন্যাশনাল টেন্ডার সাপ্লাইয়ের মাধ্যমে যদি কোনো সাপ্লাই দিয়ে থাকে তাহলে সেটাও কি এক্সপোর্ট হিসেবে, ডিমড এক্সপোর্ট হিসেবে গণ্য হবে। যেমন সাপ্লাই আন্ডার লোকাল লেটার অফ ক্রেডিট, যদি কোনো লোকাল লেটার অফ ক্রেডিটের মাধ্যমে যদি কোনো সাপ্লাই হয় সেটাও এক্সপোর্ট হিসেবে গণ্য হবে, তবে সেটা হবে ডিমড এক্সপোর্ট। তো আমি যদি একটা একটু দেখি, ধরেন বাংলাদেশ গভর্নমেন্ট একটা ফরেন কারেন্সির সাথে একটা ইন্টারন্যাশনাল টেন্ডার করছে বাংলাদেশে একটা কি করার জন্য, এই ধরেন একটা অর্গানাইজেশন, যেমন হচ্ছে যদি আমি বলি একটা এস্টাবলিশমেন্ট করার জন্য সে বাইরের একটা কোম্পানিকে এখানে কি দিচ্ছে, নিয়োগ করছে এবং সেটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে করছে। সেক্ষেত্রে যখন বাইরের যে যে সার্ভিস প্রোভাইডার সে যদি যখন বাংলাদেশে কাজটা করতে যাবে, তখন সে যদি আইসা বাংলাদেশের লোকাল যে কন্ট্রাক্টর আছে বা লোকাল যারা আছে তাদেরকে যদি সে এখানে নিয়োগ করে এবং সেই নিয়োগটা যদি কি হয় ইন্টারন্যাশনাল টেন্ডার আন্ডারে হয় এবং তার পেমেন্টটা যদি বাইরে থেকে হয় এবং ইউএস ডলার বা ফরেন কারেন্সিতে হয়, তাহলে ওই সাপ্লায়ার বাংলাদেশে অবস্থান করা সত্ত্বেও এবং বাংলাদেশে এস্টাবলিশমেন্ট করা সত্ত্বেও সে কিন্তু কি হবে, তার সার্ভিসটা এক্সপোর্ট হিসেবে গণ্য হবে এবং ডিমড এক্সপোর্ট হিসেবে গণ্য হবে। যেমন সে কিন্তু সার্ভিসটা বাংলাদেশ গভর্নমেন্টকে দিচ্ছে না, তার সার্ভিসটা দিচ্ছে কাকে, ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে ফরেন যে সাপ্লায়ার যে সার্ভিস প্রোভাইডার আছে যার সাথে বাংলাদেশ গভর্নমেন্টের যে চুক্তি হয়েছে তাকে সার্ভিসটা দিচ্ছে চুক্তির মাধ্যমে। তাহলে ওই সার্ভিসটা আমাকে এখানে এক্সপোর্ট সার্ভিস হিসেবে গণ্য হবে, সেটাকে কনসিডার হবে ডিমড এক্সপোর্ট হিসেবে। এর প্রত্যেকটা জিনিসই যদি আমি যারা ধরেন মেইন এক্সপোর্টার থাকে তাদের যদি কোনো র ম্যাটেরিয়াল বা যে কি বলে সার্ভিস যেটা বাংলাদেশের লোকালে তারা পারচেস করে লেটার অফ ক্রেডিটের মাধ্যমে লোকাল সাপ্লায়ার কাছ থেকে নিয়ে থাকে, তাহলে তখনও তাদের ওই সার্ভিসটা কি হবে বা ওই সাপ্লাইটা এক্সপোর্ট হিসেবে গণ্য হবে, তখন সেটা হবে ডিমড এক্সপোর্ট। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ডেফিনেশন পর্যন্ত ছিল, আমরা ডেফিনেশন গুলো আলোচনা করছি। সবচেয়ে ইম্পর্টেন্ট ডেফিনেশন গুলো যেগুলো হচ্ছে ভ্যাট এবং এসডি অ্যাক্টের মধ্যে। এই ডেফিনেশন সম্পর্কে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, প্রয়োজন আমরা এটা আবার ডিসকাস করব। কারো কোনো কোশ্চেন আছে আপনাদের ডেফিনেশন সম্পর্কে, যে ডেফিনেশন গুলো আমরা আলোচনা করছি? ভাই ইন্ডিভিজুয়াল পার্সনের উপর ভ্যাট কেন হবে, এটা একটা কোশ্চেন ছিল। মানে এক্ষেত্রে রেসিডেন্টের এটা আসলো কেন? মানে সাধারণত ভ্যাট তো হয় গুডস এন্ড সার্ভিসের উপর। না, ইন্ডিভিজুয়াল আমি তো এখানে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কি ভ্যাট প্রযোজ্য হবে কথা বলছি? যে রেসিডেন্ট, হ্যাঁ আমি বলেছি যে রেসিডেন্ট কাদেরকে মানে হবে, কারা হবে রেসিডেন্ট, কারা হবে নন রেসিডেন্ট।
তাহলে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি কি হতে পারে না, ধরেন ভ্যাট রেজিস্টার হতে পারে না? একজন মানে individual ব্যক্তি কিন্তু ভ্যাট ওইটা রেজিস্টার একটু হতে কম পারে। ছিল। মানে ইন্ডিভিজুয়াল পার্সন হচ্ছে ভ্যাট রেজিস্টার্ড হতে পারবে? হ্যাঁ, হতে পারবে, পারবে না কেন? আচ্ছা, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ব্যক্তিও ভ্যাট রেজিস্টার হতে পারে। আপনি আপনার নামেও যদি চান আপনি বিন রেজিস্ট্রেশন নিতে পারবেন। যদি আপনি বলেন আমার নামে আমি একটা বিজনেস করতেছি, পরিচালনা করতেছি আমার নামে, তাহলে আপনি আপনার নামে নিচ্ছেন। জি জি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি জি, ঠিক আছে। এখানে আসলে এই ভ্যাটটা টোটালি আমাদের, যদি আমরা রেসিডেন্ট আর নন রেসিডেন্ট কথা বলি, কিন্তু ওই রেসিডেন্ট আমি প্রথমেই বলছি যে রেসিডেন্টটা আসলে ইনকাম ট্যাক্সে খুব ডিরেক্টলি ইফেক্ট আছে, কিন্তু ভ্যাটের ক্ষেত্রে রেসিডেন্টের ইফেক্টটা খুব একটা বেশি নাই। ঠিক আছে। জাস্ট হচ্ছে আমাদের কিছু পেমেন্টের ক্ষেত্রে আমরা যদি উইথহোল্ডিং যে ভ্যাট কাটবো কি কাটবো না, ওই ক্ষেত্রে আমাদের কিছু ইফেক্ট আছে, এছাড়া আমাদের তেমন একটা ইফেক্ট নাই। কিন্তু আমাদের হচ্ছে মেইন টার্গেট হচ্ছে কারা ভ্যাট রেজিস্টার্ড হবে, এনলিস্টমেন্ট টার্নওভার কাদের ক্রস করেছে, থ্রেশহোল্ড কাদের ক্রস করেছে, ওইটার বেসিসে মেইন হচ্ছে আমাদের ভ্যাটের ইম্প্যাক্ট। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একটু দেখি ভ্যাট অথরিটিজ এন্ড অফিসার। ভ্যাট অথরিটি এখানে কারা, সেকশন 78 বলা আছে যে রিলেটেড অথরিটিজ কারা। প্রথম হচ্ছে যে চিফ কমিশনার, কমিশনার অর কমিশনার আপিল অথবা কমিশনার এলটিও। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে যে ডিরেক্টর জেনারেল, যেটাকে ডিজি সিআইসি বলা হয়। তারপর হচ্ছে ডিজি ডিরেক্টর জেনারেল ভ্যাট অডিট ইন্টেলিজেন্স এবং ইনভেস্টিগেশন। তারপর হচ্ছে ডিজি কাস্টমস অ্যাক্সেস অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমি, ডিজি ডিউটি এক্সাম্পশন অ্যান্ড ড্রব্যাক অফিস। তারপর হচ্ছে এডিশনাল কমিশনার অথবা এডিশনাল ডিজি অথবা ডিরেক্টর যাদেরকে বলে। তারপর হচ্ছে যে জয়েন্ট কমিশনার, জয়েন্ট ডিরেক্টর অথবা ডিরেক্টর। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ডেপুটি কমিশনার, ডেপুটি ডিরেক্টর। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, রেভিনিউ অফিসার and also assistant revenue officer and any officer appointed by the person. আমরা যদি দেখি যে আমাদের এই যে 9 নাম্বার ডেপুটি কমিশনার অথবা ডেপুটি ডিরেক্টর, আমাদের যে বিভাগীয় সার্কেল গুলো আছে, বিভাগীয় অঞ্চলগুলো, সেগুলো কিন্তু যারা হায়ার অথরিটি সে হচ্ছে ডেপুটি কমিশনার অথবা ডেপুটি ডিরেক্টররা থাকে। তারপরে উপরের দিকে আস্তে আস্তে সেটা কি যায়, জয়েন্ট কমিশনার অথবা কমিশনার পর্যন্ত, এডিশনাল কমিশনার পর্যন্ত চলে যায় কমিশনার র্যাঙ্কে। আর আমাদের সার্কেল গুলোতে থাকে হচ্ছে রেভিনিউ অফিসাররা। তারপর হচ্ছে এখানে আমরা যদি ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি অফ ভ্যাট অথরিটি, যদি আমরা ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি ভ্যাট অথরিটি দেখি, সেটা হচ্ছে কি যে এনবিআর। এনবিআর হচ্ছে দ্য বোর্ড ইজ দ্য এপেক্স অথরিটি। এনবিআর হচ্ছে এটার এই ভ্যাট এবং কাস্টম ডিউটির এপেক্স অথরিটি হচ্ছে এনবিআর। এনবিআর মেন্স হচ্ছে একটা বোর্ডকে বোঝানো হচ্ছে, এনবিআর কোনো একজন ব্যক্তি না। এনবিআর কোনো একজন ব্যক্তি না, এনবিআর হচ্ছে একটা বোর্ড। ঠিক আছে, যার মাধ্যমে এই পুরো ভ্যাট কি বলে আপনার কাস্টমস এবং ইনকাম ট্যাক্স কি হয় পরিচালিত হয়। তাহলে এনবিআর এর কাজটা হচ্ছে কি, সেটা হচ্ছে পলিসি ফর্মুলেশন করা, ওভারসাইট অফ ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশনটা দেখা, এটা হচ্ছে ডেলিগেশন অফ পাওয়ার, সে কি পাওয়ারটা ডেলিগেট করা। তাহলে এটা শুধু আমরা এনবিআর এর যে বোর্ড এখানে বলতে শুধু আমরা ভ্যাট অথরিটিকে নিয়ে বলতেছি। এনবিআর কিন্তু অন্যান্য এরিয়াতেও কাজ করে, যেমন ইনকাম ট্যাক্স, কাস্টমস নিয়েও কাজ করে। সো আমরা শুধু এখানে শুধু ভ্যাটের পার্টটাকেই কভার করতেছি। তারপর হচ্ছে ভ্যাট অফিসার পারফর্ম। ভ্যাট অফিসার আসলে কি করে, তাদের কাজটা কি? তাদের হচ্ছে ভ্যাট কালেকশন করা, অ্যাকাউন্টিং করা, এনফোর্সমেন্ট অফ দ্য অ্যাক্ট এন্ড রুলস। যে এনবিআর যে রুলস বা গভর্নমেন্ট যে রুলস গুলো বা পলিসি গুলো নেয়, সেগুলোকে এনফোর্সমেন্ট করা হচ্ছে ভ্যাট অফিসারদের কাজ। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক, তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক গুলো থাকে সেই টাস্ক গুলো তারা করে। এনি ফাংশন অ্যাসাইন বাই এনবিআর, যদি এনবিআর তাদেরকে কোনো স্পেশাল বা কোনো স্পেসিফিক পারপাসে ফাংশন যদি অ্যাসাইন করে, তাহলে তারা ওই কাজগুলো কমপ্লিট করে। তারপর হচ্ছে আমরা যদি অপারেশনাল হায়ারার্কি এবং ডেলিগেশনটা দেখি, যে অফিসার্স অ্যাক্ট আন্ডার এনবিআর সুপারভিশন। অফিসার বলতে এখানে যাদেরকে আমরা প্রিভিয়াস আলোচনা করছি সবই অফিসার। হ্যাঁ, তারপর হচ্ছে পাওয়ার এবং ডিউটিস মে বি ডেলিগেটেড ফ্রম সিনিয়র টু জুনিয়র অফিসার। সিনিয়র অফিসার মে অলসো পারফর্ম ফাংশন অফ জুনিয়র অফিসার। এখানে এসআরও নাম্বার 183-তে বলছে, এসআরও নাম্বার 183-তে যেটা হচ্ছে 13 জুন 2019 অফ এনবিআর ডেলিগেটেড পাওয়ার অফ কমিশনার। মানে কার
কমিশনের যে পাওয়ার টু ডেলিগেট করা, ওখানে একটা এসআরওর মাধ্যমে তারা ওই ডেলিগেশন গুলো এখানে বলে দেওয়া আছে। আপনারা যদি 183 নম্বর এসআরও দেখেন, তাইলে এখানে যে এনবিআর যে পাওয়ার অফ কমিশনের যে ডেলিগেট করছে পাওয়ার টু, ওগুলো আপনারা দেখতে পাবেন। তারপর হচ্ছে আমাদের থার্ড কন্টেন্ট, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং এনলিস্টমেন্ট। আমরা এই রেজিস্ট্রেশন এনলিস্টমেন্টের মধ্যে 3টা এরিয়া কভার করবো। একটা হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য ভ্যাট রেজিস্ট্রেশন ফর রেসিডেন্ট, অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য ভ্যাট রেজিস্ট্রেশন ফর নন রেসিডেন্ট, আর টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট, ইম্পোজিশন এবং কারেকশন। প্রথমে যদি আমরা দেখি যে অ্যাপ্লিকেবিলিটি অফ ভ্যাট রেজিস্ট্রেশন ফর রেসিডেন্ট, একজন রেসিডেন্টের ক্ষেত্রে তার ভ্যাট রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেবিলিটিটা কি। প্রথমত হচ্ছে যে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন বেসড অন টার্নওভার থ্রেশহোল্ড। টার্নওভার থ্রেশহোল্ডের মাধ্যমে তাকে ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। যেমন বলছে যে 1 থেকে যদি 30 লাখ টাকা টার্নওভার হয়, তাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে না। যদি তার 30 লাখ টাকার উপরে ভ্যাট রেজিস্ট্রেশন হয় এবং 50 লাখ টাকা পর্যন্ত, তাকে টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট নিতে হবে। আর 50 লাখ টাকার উপরে তাকে ভ্যাট রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেবিলিটি, তার প্রযোজ্যতা, তার ম্যান্ডেটরি চলে আসে, তাকে ভ্যাট রেজিস্ট্রেশনটা নেওয়া বাধ্যতামূলক। এখানে আমরা কিন্তু এই টার্নওভারের ক্ষেত্রে 4টা এরিয়াকে কভার করে আসছি, যে 4টা এরিয়াকে কনসিডার করা যাবে না। ওই 4টা এরিয়াকে বাদ দিয়ে আমাদেরকে টার্নওভারটাকে ক্যালকুলেট করতে হবে। এখানে যে টার্নওভার বলছে মিনস এ রিলেশন টু এ পারসন অল দ্য মানি রিসিভেবল বাই সাচ পারসন উইদিন এ প্রেসক্রাইবড টাইম or a tax period against the supply of taxable goods or the rendering taxable service manufactured, imported or purchased by means of his economic activity। তার ইকোনমিক অ্যাক্টিভিটির মাধ্যমে যে সে ম্যানুফ্যাকচার করছে, ইম্পোর্ট করছে বা পারচেজ করছে, সেগুলো যে সাপ্লাইটা হবে, সে সাপ্লাইয়ের এগেইনস্টে যে রিসিপ্ট হবে বা রিসিভেবল থাকবে, সেটাই কি হবে, টার্নওভার হিসেবে কনসিডার হবে। তারপর বলছে যে প্রভিশন ফর ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন ইজ অ্যাপ্লিকেবল ইন রেসপেক্ট অফ টার্নওভার। কিছু কিছু টার্নওভার ছাড়াও কিছু প্রভিশন আছে যাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি ইজ অ্যাভেইলেবল। এখানে টার্নওভার ছাড়াও, টার্নওভার ক্রস করা ছাড়াও, যদি আমার টার্নওভার 30 লাখ টাকা না, 1 টাকা না, কিংবা 50 লাখ টাকার নিচে, যে এটা আমাদের আসলে কনসিডার করবো না, তাদেরকে যে পর্যায়ে টার্নওভার থাকুক না কেন, তাকে ভ্যাট রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি, এই ধরনের প্রভিশনও আইনে আছে। এখানে বলছে যে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন ইন রেসপেক্ট অফ কি টার্নওভার, এটা সেকশন 4 বলা আছে যে এ পারসন মাস্ট রেজিস্টার ফর ভ্যাট রিগার্ডলেস অফ টার্নওভার ইফ দে সাপ্লাই, ম্যানুফ্যাকচার অর ইনপুট গুডস সার্ভিস সাবজেক্ট টু সাপ্লিমেন্টারি ডিউটি। যদি কোনো সাপ্লাই বা ম্যানুফ্যাকচার, ইম্পোর্ট গুডস এন্ড সার্ভিস কোনো ব্যক্তি যদি দিয়ে থাকে এবং সেটা যদি সাপ্লিমেন্টারি ডিউটি প্রযোজ্য হয়, তাহলে তাকে কি দিতে হবে, আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে ম্যান্ডেটরি। তারপর হচ্ছে যদি অপারেট আন্ডার কন্ট্রাক্ট বা ওয়ার্ক অর্ডার বা টেন্ডার, যদি ওই ব্যক্তি তার বিজনেসটাকে কোনো কন্ট্রাক্ট বা ওয়ার্ক অর্ডার বা টেন্ডারের মাধ্যমে পরিচালনা করে, তাহলে তাকে কিনতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। যদি ওই ব্যক্তি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস ইনভলভ থাকে, তাহলে তাকে কি ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। যদি কোনো ফরেন কোম্পানি এন্টিটির কোনো ব্রাঞ্চ, লিয়াজ অফিস, প্রজেক্ট অফিস বাংলাদেশ এস্টাবলিশড হয়, তাহলে ওই ফরেন লিয়াজ অফিস অথবা ব্রাঞ্চ অফিস অথবা প্রজেক্ট অফিসের ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। যদি কোনো ব্যক্তি অ্যাপয়েন্টেড হয় অ্যাজ এ ভ্যাট এজেন্ট হিসেবে, তাহলে তাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। তারপর বলছে যদি ব্যক্তি এনগেজ ইন এনবিআর স্পেসিফিক ইকোনমিক অ্যাক্টিভিটিজ অর অপারেট স্পেসিফিক এরিয়া, যদি কোনো এনবিআর স্পেসিফাইড যেগুলোকে ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য সে যদি কোনো এঙ্গেজ হয় এবং সেগুলোর জন্য যদি ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া বাধ্যতামূলক থাকে, তাহলে ওই ব্যক্তিকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। তারপরে অ্যাজ পার জেনারেল অর্ডার 17 বলা আছে, যে ডেট হচ্ছে 17 জুলাই 2019, বলছে ভ্যাট রেজিস্ট্রেশন ইজ অলসো ম্যান্ডেটরি অফ দিস ম্যানুফ্যাকচারিং or supplying goods and services listed in table 1, 2, 3 of the general order, even if below the turnover threshold। যদি এই এসআরওতে যে সকল টেবিল দেওয়া আছে, টেবিল 1, 2, 3, এই 1, 2, 3 যে সকল সাপ্লাই এবং গুডস এর কথা বলা আছে, লিস্টেড করা আছে, এরা যদি এই সকল সাপ্লাই বা গুড যারা করবে, সাপ্লাই করবে বা ম্যানুফ্যাকচারিং করবে, তাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে ম্যান্ডেটরি, তাদের টার্নওভার থ্রেশহোল্ড যাই হোক না কেন।
এই যে জেনারেল অর্ডার এসআরও নাম্বারে এখানে টেবিল 1 এ ম্যানুফ্যাকচারিং অফ গুডস, টেবিল 2 তে সার্ভিস প্রোভাইডার, এখানে ম্যানুফ্যাকচারিং গুডস কিছু এক্সাম্পল দেওয়া আছে, কোন কোন গুডস গুলো কথা বলা আছে, সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে কোন কোন সার্ভিস প্রোভাইডার কথা বলা আছে। আর থার্ড যে টেবিলটা বলছে কি সুপার শপ, শপিং মল, তারপর হচ্ছে ইরেসপেক্টিভ অফ প্লেস গুডস আন্ডার টেবিল 3 ইন কেস অফ সাপ্লাই ইন টেন্ডারিং ট্রেডিং স্টেজ বাই অর্গানাইজেশন। এগুলো ডিটেলস আমি একটা সাম আপ করে এখানে দেওয়া হয়েছে আপনাদের জন্য। আপনারা ওই এসআরওটা দেখলে মোটামুটি এখান থেকে এটা কভার করতে পারবেন। এখানে সুপার শপ বলতে কি বোঝানো হয়েছে এবং শপিং মল বলতে কি বোঝানো হয়েছে ওই এসআরওতে ডেফিনেশনটা দেওয়া আছে। সো আপনাদের জন্য আমি এখানে দুটো ডেফিনেশন এখানে উল্লেখ করে দিছি। তারপর হচ্ছে যে ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনারা মানে জেনে থাকবেন যে ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দুইটা এরিয়া আছে, একটা হচ্ছে ইউনিট ভ্যাট রেজিস্ট্রেশন অথবা সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন। আপনারা হয়তো শুনছেন যে ইউনিট ভ্যাট রেজিস্ট্রেশনটা কি এবং সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশনটা কি। একটা কোম্পানি সে চাইলে ইউনিট ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারবে, সে চাইলে সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারবে, তবে কিছু এরিয়াকে তাকে কভার কি কন্ডিশন বা ফুলফিল করতে হবে। সেক্ষেত্রে সেকশন 5 বলা আছে যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন এলিজিবিলিটি, কারা সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। যে বলছে এ পারসন মে অবটেন সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন ইফ অল ভ্যাট রেকর্ড অ্যাকাউন্টস ট্যাক্স ডিপোজিট আর সেন্ট্রালি মেইনটেইন থ্রু অটোমেটেড সফটওয়্যার। যদি ওই ব্যক্তি অটোমেটেড সফটওয়্যার মাধ্যমে তার সকল অ্যাকাউন্টস রেকর্ড বুক ট্যাক্স ডিপোজিট সেন্ট্রালি সে মেইনটেইন করতে পারে তাইলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। তবে সাপ্লাইজ আইডেন্টিক্যাল আর সিমিলার গুড সার্ভিস ফ্রম মাল্টিপল লোকেশন, সে যদি মাল্টিপল লোকেশন থেকে সিমিলার এবং আইডেন্টিক্যাল গুডস এন্ড সার্ভিস সাপ্লাই দেয় সেক্ষেত্রে সে এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা নিতে পারবে। এখানে নট এলিজিবল বলছে যে কারা এলিজিবল না সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য। বলছে এন্টিটিজ সাপ্লাইং টোবাকো প্রোডাক্ট, যদি কোনো টোবাকো প্রোডাক্ট আন্ডার সেকশন 58 স্পেশাল স্কিমের মাধ্যমে কোনো প্রোডাক্ট সাপ্লাই করে তাহলে ওই ব্যক্তি কি নিতে পারবে না, সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা নিতে পারবে না। এখানে কন্ডিশন অফ সেন্ট্রাল রেজিস্ট্রেশন কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো কোথায় দেওয়া আছে এসআরও নাম্বার 263, এটা 18 অগাস্ট 2019 যেটা এসআরওটা পাবলিশ হয়েছে সেই এসআরও অনুযায়ী বলছে যে অ্যাপ্লিকেবল হোয়ার ম্যানুফ্যাকচারার সাপ্লাইজ আইডেন্টিক্যাল এন্ড সিমিলার গুডস ফর মাল্টিপল প্লেসেস, যেটা আগে বলে আসছে যে একজন ম্যানুফ্যাকচারার সে যদি তার সাপ্লাইটা সিমিলার এবং আইডেন্টিক্যাল সাপ্লাই গুডস গুলো যদি মাল্টিপল প্লেস থেকে সে সাপ্লাই করে তাও সে কিনতে হবে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। তবে কন্ডিশন হচ্ছে তার বুকস রেকর্ড মেনটেন সবকিছু সেন্ট্রালি মেনটেন করতে হবে এবং অটোমেটেড সফটওয়্যার দ্বারা মেনটেন দিতে হবে। তারপর হচ্ছে বলছে ইম্পোর্টার সাপ্লাইজ ইম্পোর্টেড গুডস বাই ওন সেল ইউনিট, যদি কোনো ইম্পোর্টার তার সাপ্লাই গুলো ইম্পোর্টেড গুডস গুলো সাপ্লাই করে যদি ওন সেলস ইউনিট দ্বারা তাহলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। তারপরে ট্রেডার ডিস্ট্রিবিউট করে প্রকিউরড গুডস বাই কন্ট্রোল সেলস ইউনিট, যদি কন্ট্রোল সেলস ইউনিটের মাধ্যমে সে যদি প্রকিউরড গুডস গুলোকে ডিস্ট্রিবিউট করে তাহলে ট্রেডার সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। সার্ভিস প্রোভাইডার ডেলিভার সিমিলার সার্ভিসেস বাই মাল্টিপল ব্রাঞ্চেস, যদি কোনো সার্ভিস প্রোভাইডার মাল্টিপল ব্রাঞ্চের মাধ্যমে যদি সিমিলার সার্ভিসটা ডেলিভার দেয় তাহলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। ম্যানুফ্যাকচারার সাপ্লাই গুডস বাই সেলফ ওন ডিপোট আফটার পেইং অ্যাপ্লিকেবল ভ্যাট, আর ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউট গুডস ফ্রম মাল্টিপল ওন ওয়্যারহাউস অর ডিপোট, তাহলে সবাই কিন্তু আপনার এই সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। কন্ডিশন হচ্ছে তার বুকস অফ রেকর্ড সেন্ট্রালি মেনটেন হতে হবে। এখানে আমরা সিমিলার গুডস বলতে আসলে কি বুঝি? সিমিলার গুডস মিনস হচ্ছে যার মধ্যে ওই আইটেমগুলো ইনক্লুড থাকবে যেমন সিমিলারলি ইউজ হয়, যেমন প্যাকেজিং অর নেচার, যেমন ইলেকট্রনিক, তারপর হচ্ছে কসমেটিক্স, ফুড, প্লাস্টিক আইটেম ইটিসি। মানে সিমিলার ইউজ, প্যাকেজিং এবং নেচারটা যদি সবই সিমিলার থাকে তাহলে সেগুলো কি করতে হবে, সিমিলার গুডস হিসেবে কনসিডার হবে। এখানে একটা আমরা যদি কেস দেখি, এক্সাম্পল দেখি যে ইউনিট এবং সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশনের, যে তাহলে আমরা অনেকটা বুঝবো। সেটা হচ্ছে যে এক্সাম্পলে এভিসি কোম্পানি ওন 2 ফ্যাক্টরিজ, তার 2টা ফ্যাক্টরি আছে, একটা সেন্ট্রাল ডিপো আছে, 3টা রিজিওনাল ডিপো আছে, 6টা সেলস ডিপো আছে। ফ্যাক্টরি 1 ম্যানুফ্যাকচার করে মোবাইল ফোন এন্ড ল্যাপটপ অফ ডিফারেন্ট মোবাইল মডেল এবং প্রাইসেস। আর ফ্যাক্টরি 2 কি করে, ম্যানুফ্যাকচার করে টিভি, ফ্রিজ, সাম আদার
kinds of electronic item. The products manufactured by the two factories are first transferred to the central depot, which are then stored in regional depot. Finally, these products are sold to distributor by the sales depot. All books of accounts and record are maintained centrally in automated system through software. Question হচ্ছে, will the company be eligible for central registration? তাহলে কোশ্চেন হচ্ছে যে এই কোম্পানিটা তার সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল কি না। যদি আমরা একটু সলিউশনটা দেখি যে the company maintain the record economic activity centrally in automated system through software, তাহলে এটা মোটামুটি একটা কন্ডিশন ফুলফিল করছে এখানে যে সেন্ট্রালি সে অটোমেটেড সিস্টেমের মাধ্যমে সব মেনটেন করে। and manufacturers store supplies similar goods, যেমন বলছে যে as it is categorized as a electronic item, সে যা যা করে যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, some other kinds of electronic item, সবই হচ্ছে ইলেকট্রনিক আইটেম। তাহলে সবই হচ্ছে কি সিমিলার গুডস from all their factories, central depot, regional depot and sales depot respectively. Hence, ABC company is eligible to obtain central registration for all their unit. তার সকল ইউনিটের জন্য সে একটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন অবটেন করতে পারবে। এখানে আমরা যেটা ল্যাপটপ, ফোন বা টিভি, ফ্রিজ সবই দেখছি কি ইলেকট্রনিক আইটেম। যদি ইলেকট্রনিক আইটেম ছাড়া যদি অন্য কোনো আইটেম হইতো যেটা সিমিলার গুড হিসেবে বিবেচিত হইতো না, তখন সে কিন্তু এই সেন্ট্রাল রেজিস্ট্রের জন্য এলিজিবল হইতো না। যদি আমরা এখানে একটা গ্রাফ দেখি যে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য সে বলছে তার ফ্যাক্টরি দুইটা আছে, সেন্ট্রাল ডিপোতে যায়, সেগুলো থেকে রিজনাল ডিপোগুলোতে নেয়, সেখান থেকে সে সেলস ডিপোতে এগুলো সাপ্লাই দেয়। এখানে বলছে যে মেনটেন অল ভ্যাট রেকর্ড ইন অটোমেটেড সিস্টেম থ্রু সফটওয়্যার, আমি বলছে নো, তাহলে সে ইউনিট রেজিস্টার, আর যদি ইয়েস হয় তাহলে সেন্ট্রাল রেজিস্টার। যেহেতু তার এগুলো ইয়েস, তাহলে আমরা মনে করি এবিসি কোম্পানি সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের প্লেস অফ সেন্ট্রাল রেজিস্ট্রেশন। বলছে ইন কেস অফ ওয়ান ম্যানুফ্যাকচারিং প্লেস সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন শেল হ্যাভ টু বি টেকেন আন্ডার দ্যাট ম্যানুফ্যাকচারিং প্লেস। যদি একটা ম্যানুফ্যাকচারিং প্লেস হয় তাহলে ওই প্লেসটাই হবে তার সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য প্রযোজ্য। যদি মাল্টিপল ম্যানুফ্যাকচারিং প্লেস হয়, যদি কোনো একটা কোম্পানির মাল্টিপল ম্যানুফ্যাকচারিং প্লেস থাকে, যেমন 2টা ফ্যাক্টরি 3টা ফ্যাক্টরি থাকে, তাহলে সেকে বলছে সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন শেল বি টেকেন আন্ডার দ্যাট ম্যানুফ্যাকচারিং প্লেস হোয়ার অল ভ্যাট রেকর্ড আর মেনটেন সেন্ট্রালি। যে ম্যানুফ্যাকচারিং প্লেসে তার রেকর্ড গুলো সেন্ট্রালি মেনটেন করে, শুধু ওই ম্যানুফ্যাকচারিং প্লেসের জন্য সে রেজিস্ট্রেশনটা নিবে। আর ইন কেস অফ কমার্শিয়াল ইম্পোর্টার আর ট্রেডার সার্ভিস প্রোভাইডার ক্ষেত্রে বলছে সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন শেল বি টেকেন আন্ডার দ্যাট প্লেস হোয়ার অল ভ্যাট রেকর্ড আর সেন্ট্রালি মেনটেন সেন্ট্রালি। মানে একজন কমার্শিয়াল ইম্পোর্টার বা ট্রেডার বা সার্ভিস প্রোভাইডার তার যদি একাধিক ব্রাঞ্চ ইউনিট থাকে, সেখানে যে প্লেসে সে সেন্ট্রালি এগুলো মেনটেন করবে, শুধু ওই প্লেসের জন্যই শুধু রেজিস্ট্রেশনটা হবে। তাহলে এই প্লেস অফ সেন্ট্রাল রেজিস্ট্রেশন প্লেসটা খুবই ইম্পর্টেন্ট, আসলে আমি কোন প্লেসের জন্য এই রেজিস্ট্রেশনটা করব। এবার আমরা একটু ভ্যাট রেজিস্ট্রেশন প্রসিডিউরটা দেখি যে আসলে কিভাবে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হয়। সে বলছে হু মাস্ট রেজিস্টার, এনি পারসন লাইবল টু বি রেজিস্টার মাস্ট অ্যাপ্লাই উইথিন 15 days অফ বিকামিং লাইবল। এখানে লাইবল টু বি রেজিস্টার্ড বলতে আমরা বুঝি যখন তার থ্রেশহোল্ড লিমিট ক্রস করে ফেলছে, কিংবা যাদের জন্য ম্যান্ডেটরি অ্যাপ্লিকেবল তারাই হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য লাইবল। ঠিক আছে, তাহলে যখনই তার থ্রেশহোল্ড লিমিটটা ক্রস করবে তখন থেকে 15 দিনের মধ্যে তাকে নিতে হবে, অথবা যখন থেকে সে ম্যান্ডেটরি হয়ে গেছে, তার জন্য ম্যান্ডেটরি প্রযোজ্য হয়েছে যেদিন থেকে, সেদিন থেকে 15 দিনের মধ্যে তাকে এই ভ্যাট রেজিস্ট্রেশনটা নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে যে একজন রেসিডেন্ট পার্সনের ক্ষেত্রে 2.1 মোশকে সাবমিট করতে হবে, এবং নন রেসিডেন্ট হলে 2.2 তে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সাবমিশন অপশন হচ্ছে যে ভ্যাট অনলাইন সিস্টেমে সেটা অ্যাপ্লাই করা যায়, ভ্যাট কমিশনারেট অথবা ডিভিশনাল অফিসে অ্যাপ্লাই করা যায়, সার্ভিস সেন্টার অথবা ভ্যাট ফেয়ারে করা যায়, and other places as notified by NBR। যদি NBR কোনো এরিয়াকে নোটিফাই করে সার্কুলেট করে তাহলে ওই প্লেসেও ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া যায়। তো প্র্যাকটিক্যাল সিস্টেম হচ্ছে এখন যে সিস্টেম সেটা হচ্ছে ভ্যাট অনলাইন সিস্টেমে এই অ্যাপ্লাইটা করা হয়। এই ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়, সেই ডকুমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে ট্রেড লাইসেন্স, যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে মেমোরেন্ডাম, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন,
তারপর পার্টনারশিপ হলে পার্টনারশিপ ডিড, টিন সার্টিফিকেট যদি থাকে টিন সার্টিফিকেট, আইআরসি ইআরসি থাকলে আইআরসি ইআরসি লাগবে, ইনকর্পোরেশন সার্টিফিকেট থাকলে ইনকর্পোরেশন সার্টিফিকেট, লিস্ট অফ সেল সেন্টার যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন হয় তাহলে সেল সেন্টার গুলো লিস্ট লাগবে। তারপর হচ্ছে লিস্ট অফ ইনপুট হুইচ এসএস কোড, উইথ এসএস কোড দ্বারা তার ইনপুট গুলোকে লিস্ট ডাউন করতে হবে। তারপর হচ্ছে বিডা পারমিশন, ফর ম্যানুফ্যাকচারারের জন্য বিডা পারমিশন লাগবে, শেয়ার হোল্ডারদের পাসপোর্ট বা ইটিন লাগবে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশন। ইফ অ্যাপ্লিকেশন ইজ ভ্যালিড, যখন আমি অ্যাপ্লিকেশনটা করবে, যে রেজিস্টার্ড অথরিটি যদি মনে করে তার অ্যাপ্লিকেশনটা ভ্যালিড, বা ভ্যাট অথরিটি যদি মনে করে তার অ্যাপ্লিকেশনটা ভ্যালিড, কোনো সমস্যা নাই, তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট 2.3 উইথ বিন ইস্যুড, উইথ বিন নাম্বার সহ 3 ওয়ার্কিং ডে এর মধ্যে সেটা ইস্যু হয়ে যাবে। যদি অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট থাকে তাহলে অ্যাপ্লিক্যান্ট উইল বি ইনফর্ম উইথিন 3 ওয়ার্কিং ডেজ উইথ রিজন, তাহলে ভ্যাট অথরিটি কি করবে, 3 দিনের মধ্যে অ্যাপ্লিক্যান্টকে ইনফর্ম করবে এবং তাকে কারণ সব বলবে কি কারণে তার এই রেজিস্ট্রেশনটা হচ্ছে না বা কি ধরনের শর্তফল আছে। তারপর হচ্ছে এখানে এই ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু একটা ভেরিফিকেশন এবং সাইট ভিজিটের একটা ইস্যু থাকে। সেখানে বলছে অফিসার মে ফিজিক্যালি ভেরিফাই বিজনেস প্রিমাইসেস, যে আপনি যে ফিজিক্যালি বিন রেজিস্ট্রেশন যে এরিয়াতে করতেছেন তার বিজনেস আসলে এক্সিস্ট করতেছে কিনা তার জন্য সে ফিজিক্যাল ভেরিফাই করতে পারে। তারপর সে চেক করতে পারে সাবমিটেড ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো সাবমিটেড করা হয়েছে সেগুলোর অরিজিনাল গুলো চেক করতে পারে, অথেন্টিসিটিটা সেটা সে কি করতে পারে, রিভিউ করতে পারে। তারপরে যদি এন্টিটি ইজ নট ফিজিক্যালি প্রেজেন্ট অর ইনফরমেশন ইজ ফলস, তারপর হচ্ছে সে কি করবে, রিকমেন্ডেশন মেড ফর ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন, তখন অফিসার কি করবে, এই ক্যান্সেলেশনটা রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনটা কি করে ক্যান্সেল করার জন্য রেকমেন্ড করবে। তারপর হচ্ছে আমরা ইউজ অফ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যখন ভ্যাট অথরিটি আমাকে বা যে একজন ট্যাক্স পেয়ারকে একজন পার্সনকে যখন কি করবে ভ্যাট রেজিস্ট্রেশনে তাকে রেজিস্টার্ড করবে, তখন তাকে একটা সার্টিফিকেট ইস্যু করবে, সেটা হচ্ছে 6 মূসক 2.3 তে। সে মূসকে একটা বিন নাম্বার থাকবে যেটার নাম হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। সেই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা ইউজ কোথায় কোথায় হবে, বিন ইজ ম্যাটার ফর দ্য ফলোইং, কোন কোন ক্ষেত্রে এই বিন নাম্বার প্রয়োজন হয়। বলছে অল ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, অল ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে অবশ্যই বিন নাম্বার প্রয়োজন হয়, এক্সক্লুডিং শুধু বলছে ব্যাগেজ ইম্পোর্ট ক্ষেত্রে ব্যতীত। ল্যান্ড বিল্ডিং রেজিস্ট্রেশন ইন দ্য নেম অফ রেজিস্টার্ড বা এনলিস্টেড পারসন, যদি কোনো রেজিস্টার্ড বা এনলিস্টেড পারসনের নামে যদি কোনো ল্যান্ড এবং বিল্ডিং রেজিস্ট্রেশন নেওয়া লাগে করা হয়, তখন কি হবে, বিন এবং বিন নাম্বারের প্রয়োজন হয়। আইআরসি এবং ইআরসি পাওয়ার জন্য বিনের প্রয়োজন হয়। তারপরে সাপ্লাই টু উইথহোল্ডিং এন্টিটি, উইথহোল্ডিং এন্টিটিকে সাপ্লাই করার ক্ষেত্রে বিন নাম্বারের প্রয়োজন হয়। পার্টিসিপেশন ইন টেন্ডার, টেন্ডারে যদি কেউ পার্টিসিপেট করতে চায় তাহলে সেক্ষেত্রেও বিন নাম্বারের প্রয়োজন হয়। এনলিস্টমেন্ট ইন এনি অর্গানাইজেশন, যদি কোনো অর্গানাইজেশনে রেগুলেটরের কাছে যদি এনলিস্টমেন্ট করতে হয় তাহলে সেক্ষেত্রেও বিনের প্রয়োজন হয়। ব্যাংক লোন অ্যাপ্রুভালের ক্ষেত্রে বিনের প্রয়োজন হয়, বন্ড লাইসেন্স অ্যাপ্রুভালের ক্ষেত্রে বিনের প্রয়োজন হয়, এন্ড এনি আদার কেজেস যেখানে এনবিআর ম্যান্ডেটরি করেছে সেখানে বিনের প্রয়োজন হয়। এবার এত সময় আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আমাকে ম্যান্ডেটরি টার্নওভার ক্ষেত্রে অথবা টার্নওভার ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যে ভ্যাট রেজিস্ট্রেশনের ম্যান্ডেটরি প্রভিশন গুলো আমরা দেখছি। এখন আমরা দেখবো সেকশন 8 এবং রুল 6 ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন। কেউ যদি এখন যে একজন রেসিডেন্ট সে চাইলে তাকে কি করতে, ম্যান্ডেটরি টার্নওভার থ্রেশহোল্ড অথবা যে ম্যান্ডেটরি প্রভিশন আছে টার্নওভার থ্রেশহোল্ড ছাড়া তাকে বাধ্যতামূলক এটা নিতে হইতো। এটা ছাড়াও যদি এই থ্রেশহোল্ড বা কি হয় ম্যান্ডেটরি লিস্টের মধ্যে না পড়ে সে যদি চায় সে ভ্যাট রেজিস্ট্রেশন নিবে তাহলে সে ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারে। এক্ষেত্রে বলছে এনিওয়ান মেকিং ট্যাক্সেবল সাপ্লাই মে অ্যাপ্লাই ফর ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন, যদি কোনো ব্যক্তি ট্যাক্সেবল সাপ্লাই করে তাইলে সে ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারবে। এক্ষেত্রে কমিশনার নিকট তাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং সে যদি ওয়ান্স রেজিস্টার্ড, একবার যদি সে ভ্যাট রেজিস্ট্রেশনে রেজিস্টার্ড হয় তাহলে তাকে ভ্যাট এবং এসডি অ্যাক্টের যে কমপ্লায়েন্স গুলো আছে সেগুলোর জন্য সে বাউন্ড হয়ে যাবে, ফুললি বাউন্ড হয়ে যাবে। তারপর হচ্ছে বলছে মাস্ট রিমেইন রেজিস্টার্ড, তাকে সে একবার যদি ভ্যাট রেজিস্ট্রেশন হয় তাকে মিনিমাম 1 বছর
এই ভ্যাট রেজিস্ট্রেশনে থাকতে হবে। 1 বছরের আগে তাকে কি হবে না, সে ক্যান্সেলেশনের জন্য এলিজিবল হবে না, সে চাইলে এটা ক্যান্সেল করতে পারবে না। তাকে 1 বছর ভ্যাট রেজিস্ট্রেশনে থাকতে হবে এবং ভ্যাট রেজিস্ট্রেশনের একজন ভ্যাট রেজিস্টার্ড পার্সনের যে ধরনের কমপ্লায়েন্স আছে তাকে সেটা ফলো করতে হবে। এবার হচ্ছে এটা হচ্ছে ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন, যে আমি ইচ্ছা মতো ভ্যাট রেজিস্ট্রেশন নিলাম। এবার শো মতো ভ্যাট রেজিস্ট্রেশন বাই কমিশনার। এবার হচ্ছে ট্যাক্স অথরিটি, ভ্যাট অথরিটি চাইলে তাকে কি করতে পারে, তার ইচ্ছে মতো কাউকে ভ্যাট রেজিস্টার করে ফেলতে পারে। সেক্ষেত্রে সেকশন 12 বলা আছে, কি বলছে, যদি ইফ এ পারসন ইজ লাইবল টু রেজিস্টার বাট ফেল টু অ্যাপ্লাই, যদি কমিশনার বা ভ্যাট অফিসাররা দেখে যদি কোনো একজন ব্যক্তি তার ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য সে লাইবল, তার থ্রেশহোল্ড লিমিট পার হয়ে গেছে, সে ম্যান্ডেটরির মধ্যে লিস্টের মধ্যে সে পড়তেছে, কিন্তু ওই ব্যক্তি ভ্যাট রেজিস্ট্রেশনটা নিচ্ছে না, তখন কি করবে কমিশনার, তাকে বাধ্যতামূলক তাকে কমিশনার নিজ উদ্যোগে ওই ব্যক্তিকে ভ্যাট রেজিস্ট্রেশন করে দিবে। Commissioner may সমত registered or enlist the person, appropriate certificate will be issued, তখন তাকে রেজিস্টার্ড করে তাকে যে সার্টিফিকেট আছে বিন সার্টিফিকেট তাকে সেটা ইস্যু করে দিবে। তারপর হচ্ছে ক্যান্সেলেশন অফ ভ্যাট রেজিস্ট্রেশন। ক্যান্সেলেশন, ভ্যাট রেজিস্ট্রেশনটা কিভাবে ক্যান্সেল করা যায়, আমরা যেভাবে ভ্যাটের জন্য রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করি ঠিক ক্যান্সেলেশনটাও একটা প্রসেস আছে। যেমন কখন সে ক্যান্সেল করতে পারবে, কখন সে ক্যান্সেল করতে পারবে না, বলছে হোয়েন ক্যান এ রেজিস্টার্ড পারসন অ্যাপ্লাই, কখন একজন রেজিস্টার্ড পারসন অ্যাপ্লাই করতে পারে, যখন দেখে তার ইকোনমিক অ্যাক্টিভিটি যে শুরু করার কথা ছিল, সে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু করবে, সে এস্টিমেট করছে যে আগামী 12 মাসের মধ্যে তার থ্রেশহোল্ড লিমিটটা পার হয়ে যাবে তার ইকোনমিক অ্যাক্টিভিটি দ্বারা, এই জন্য সে ভ্যাট রেজিস্ট্রেশন নিছে। কিন্তু সে ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে দেখে যে তার ইকোনমিক অ্যাক্টিভিটি সে শুরু করতে পারে না, ব্যর্থ হয়েছে, তাহলে সে চাইলে অ্যাপ্লাই করতে পারবে। যদি ওই ব্যক্তি বিজনেস করার পরে সে এখন তার বিজনেসটা ক্লোজ করে দিছে, তখন ওই ক্লোজার ব্যক্তি বিজনেসটার জন্য ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য অ্যাপ্লাই করা যাবে। যদি কোনো ব্যক্তি যেই তার ট্যাক্সেবল সাপ্লাই জন্য সে ভ্যাট রেজিস্ট্রেশন নিছে এবং সে ভ্যাট দিছে, কিন্তু গভর্নমেন্ট সেই ট্যাক্সেবল সাপ্লাইটাকে এক্সাম্পটেড ডিক্লেয়ার করছে, তার ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে ভ্যাট এক্সাম্পটেড হিসেবে ডিক্লেয়ার করছে, তখন সে চাইলে তার ভ্যাট রেজিস্ট্রেশনটা সে ক্যান্সেল করতে পারে, কারণ সেটা এক্সাম্পটেড যেহেতু তার অ্যাক্টিভিটি, সেহেতু তাকে ভ্যাট দিতে হবে না, তাইলে সেক্ষেত্রে তাকে ভ্যাট রেজিস্ট্রেশন তার প্রয়োজন হয়, সে চাইলে তার ওই ভ্যাট রেজিস্ট্রেশনটা সে ক্যান্সেল করতে পারবে। তারপর হচ্ছে টার্নওভার বিলো থ্রেশহোল্ড ফর 2 কনজিকিউটিভ ইয়ার, যদি সে একজন রেজিস্টার্ড পারসন যখন ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে নেওয়ার পরে সে যদি দেখে তার যে টার্নওভার থ্রেশহোল্ডটা আছে সেটা 2টা ইয়ারে কনজিকিউটিভ ইয়ারে সেটা তার লিমিটের নিচে পড়ে গেছে, যে 50 লাখ টাকার নিচে তার টার্নওভার, তাইলে সে চাইলে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য সে অ্যাপ্লাই করতে, ক্যান্সেলেশনের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। সে প্রসিডিউরটা কি, কিভাবে সে অ্যাপ্লাই করবে, সে অ্যাপ্লাই করবে মুশুক ফর্ম 2.4 এ অ্যাপ্লাই করবে। অফিসার মে টেম্পোরারিলি সাসপেন্ড রেজিস্ট্রেশন আফটার ইনকোয়ারি, সে যে অফিসার কাছে সে অ্যাপ্লাই করবে সে অফিসার সেটাকে আফটার ইনকোয়ারি পরে সেটাকে টেম্পোরারিলি সাসপেন্ড করবে, তারপরে তাকে ফাইনাল ভ্যাট রিটার্ন সাবমিট করার জন্য বলবে, তাকে ফাইনাল ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। তারপর হচ্ছে আপন ক্যান্সেলেশন হচ্ছে স্টপ, যদি সে একবার ক্যান্সেল হয়ে যায় তাকে কি করতে হবে, ক্যান্সেলেশন যদি হয়ে যায় তাকে স্টপ ইউজিং ট্যাক্স রিলেটেড ডকুমেন্টস, ইনভয়েস, ক্রেডিট নোট, এইসব জিনিসগুলো তাকে কি করতে হবে, স্টপ করে দিতে হবে, সে আর এগুলো ইউজ করতে পারবে না। রিটার্ন ভ্যাট সার্টিফিকেট, সার্টিফাইড কপিস, সেগুলো রিটার্ন করে দিতে হবে তাকে ভ্যাট অফিসকে। পে এরিয়ার অথবা সাবমিট ফাইনাল রিটার্ন, তাকে যদি কোনো এরিয়ার থাকে, কোনো ভ্যাট ডিউ থাকে তাকে সেটাকে পে করতে হবে, তাকে ফাইনাল রিটার্ন সাবমিট করতে হবে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ক্যান্সেল আপন 15 days ইফ ভেরিফাইড অ্যাজ প্রপার, তাহলে সবকিছু যদি ভেরিফাই করে প্রপার পায় তাহলে তার যে ক্যান্সেলেশন আবেদন করছে সেটা 15 দিনের মধ্যে ক্যান্সেল হয়ে যাবে। তারপর হচ্ছে ডিসপ্লে অফ ভ্যাট সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেটটা ডিসপ্লে কোথায় ডিসপ্লে করবে, বলছে যে এভরি রেজিস্টার্ড এন্ড আনলিস্টেড পারসন মাস্ট ডিসপ্লে দেয়ার ভ্যাট সার্টিফিকেট, তার যে বিন সার্টিফিকেটটা দিয়েছে সেটাকে অবশ্যই সেটাকে তার প্রপার প্লেসে ডিসপ্লে করতে হবে। মাস্ট বি প্লেস এট এ ক্লিয়ারলি ভিজিবল লোকেশন এট দ্য বিজনেস প্রিমাইসেস, বলছে ক্লিয়ারলি ভিজিবল লোকেশনে বিজনেস প্রিমাইসেস তাকে সেটা কি করতে হবে, প্লেস করতে হবে। তারপর হচ্ছে যে
একবার যদি রেজিস্ট্রেশন হয় বা এনলিস্টমেন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যদি ওই রেজিস্টার্ড পার্সন বা রেজিস্টার্ড পার্সন যদি মনে করে তার কোনো ইনফরমেশন চেঞ্জ করবে, তাইলে সে কিভাবে ইনফরমেশন গুলো চেঞ্জ করবে সে সম্পর্কে প্রভিশন সেকশন 14 এবং রুলস 12 থেকে 30-তে ডিটেলসে বলা আছে। তাইলে এই যখনই কোনো ভ্যাট রেজিস্ট্রেশন বা এনলিস্টমেন্টের কোনো ইনফরমেশন চেঞ্জ আসে, তাহলে সেটা কি করতে হবে? ভ্যাট অফিসকে রিপোর্ট করতে হবে উইদিন 15 ডেজ। যেমন যদি কোনো কমার্শিয়াল নেম, বিজনেস নেমটা যদি চেঞ্জ করতে চায়, অথবা তার যে অ্যাড্রেস দেওয়া আছে বা কন্ট্যাক্ট ডিটেল দেওয়া আছে এগুলো যদি চেঞ্জ করতে চায়, যদি বিজনেস লোকেশন চেঞ্জ হয়, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন চেঞ্জ হয়, ইকোনমিক অ্যাক্টিভিটি নেচার চেঞ্জ হয়, ওনারশিপ বা পার্টনারশিপে যদি কোনো চেঞ্জ আসে, এনি আদার প্রেসক্রাইব ইনফরমেশন যদি কোনো চেঞ্জ আসে, তাহলে তাকে কি করতে হবে? ভ্যাট অফিসকে উইদিন 15 ডেজ এর মধ্যে ইনফর্ম করতে হবে। সেক্ষেত্রে তাকে মূসক 2.1 অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, 2.2 অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নন রেসিডেন্টের জন্য, এবং 2.5 হচ্ছে ম্যানুয়াল সাবমিশন করতে হবে। তারপর হচ্ছে ইনফর্মিং চেঞ্জ ইন প্লেস অফ বিজনেস। যদি কোনো ব্যক্তি তার বিজনেসের প্লেসটাকে চেঞ্জ করে, সেক্ষেত্রে সেটা ক্ষেত্রে তাকে ভ্যাট অফিসকে ইনফর্ম করতে হবে। বলছে সাবমিট প্রায়র অ্যাপ্লিকেশন টু ডিভিশনাল অফিসার 15 ডেজ বিফোর মুভিং। তাকে এক্ষেত্রে বলছে যদি কোনো অ্যাড্রেস বা লোকেশন চেঞ্জ হয়, সেক্ষেত্রে ডিভিশনাল অফিসারকে তার ওই স্থানান্তরের 15 দিন পূর্বেই জানাতে হবে। তারপর সেম ফর্ম অ্যাপ্লাই অ্যাজ ফর আদার রেজিস্ট্রেশন চেঞ্জেস। তারপর সেম ফর্ম যে 2.1, 2.2 অথবা 2.5 মাধ্যমে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা এই পর্যন্ত যা পড়ছি এতে আপনাদের কোনো কোয়েরি আছে? হ্যালো, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আমরা এই পর্যন্ত যা দেখছি আমাদের কোনো কোয়েরি আছে? আমরা কি কন্টিনিউ করব, নাকি আমরা আজকে আপাতত অফ রাখবো, নেক্সট ক্লাসে বাকিটুকু সব মানে কন্টিনিউ করে দেন হচ্ছে আমাদের নেক্সট টপিকে যাব? জি স্যার। স্যার, যে আমাদের যে সিএফ ফার্মে কি কোনো এরকম যে ম্যান্ডেটরির মধ্যে কি কোনো ভাবে পড়ে সিএফ ফার্মের যে ভ্যাট রেজিস্ট্রেশন? হ্যাঁ, সিফার ভ্যাট রেজিস্ট্রেশন ম্যাটারের মধ্যে পড়ে। ওখানে কিন্তু এমনিতে ফার্ম ছিল যে কনসালটেন্সি এই সিস্টেমের মধ্যে পড়ে যায় না? হ্যাঁ, জেনারেল ওয়ার্ডের মধ্যে পড়ে, এবং হচ্ছে সেটা তো আপনার টার্নওভার, একটা সিএফ ফার্ম তো 50 লাখ টাকা টার্নওভার হয় ইয়ারলি, হয় না? সেটা আবার টেন্ডারিং এর কারণে প্রয়োজন পড়ে। হ্যাঁ হ্যাঁ, টেন্ডারের মাধ্যমে তো আবার অনেক সময় হচ্ছিল যে হ্যাঁ, যদি টেন্ডারে অ্যাটেন্ড করতে হয় তাকে রেজিস্ট্রেশন নিতে হবে। হ্যাঁ, মানে ওইগুলোর মধ্যে যে সাধারণত একটা সিএফ ফার্ম তো 50 লাখ টাকা তার ক্রস করেই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সে জানাবার তো যেহেতু ব্যাটারি নিতে হয়, এক্ষেত্রে তার টেন্ডারিং করতে হলে তাকে ব্যাটারি নিতে হবে, অথবা যে জেনারেল ওয়ার্ডের মধ্যে যে কনসালটেন্সি ফার্ম, এদের ক্ষেত্রে আপনার বলে দিচ্ছি এইসব সার্ভিসের ক্ষেত্রে আপনাদেরকে ম্যান্ডেটরি ভ্যাটেশনটা নিতে হবে। ওই জেনারেল অর্ডারটা যেটা বলা কি তাহলে যে ফার্মের নামে এই রেজিস্ট্রেশনটা নিবে নাকি যে এফসিএস? না না, ফার্মের নামে নিবে, ফার্মের নামে নিবে। আর যদি কেউ যদি পার্সোনালি আবার হচ্ছে বিভিন্ন যে সাথে নিজের নামে কনসালটেন্সি করে বিভিন্ন কোম্পানিতে, সেই ক্ষেত্রে কোন ব্যক্তি কনসালটেন্সি করে, যদি সে যদি কোনো তার কনসালটেন্সি সার্ভিস করে তার নিজের নামে, তাহলে সে নিজের নামে নিতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যদি তার ট্রেড লাইসেন্সটা নিজের নামে থাকে সে নিজের নামে নিতে পারবে। ঠিক আছে, এখন সে যদি ধরেন যদি ভ্যাট রেজিস্টার্ড, তার যারা ভ্যাট রেজিস্টার্ড, হ্যাঁ, যারা আপনার যে ভ্যাট কনসালটেন্ট আছে না, যে যারা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা দিয়ে যে উত্তীর্ণ হয়ে, তাদের কিন্তু একটা বিন নাম্বার থাকে, তাদের কিন্তু একটা নাম্বার থাকে, আপনারা জানেন কিনা জানি না, ওদের কিন্তু একটা নাম্বার থাকে। তো ওদের কিন্তু ওইটা তাদের কিন্তু রিটার্ন সাবমিট করতে হয়। হ্যাঁ, তাহলে ওইটা কিন্তু ওদের পার্সোনাল নামেই, যারা রেজিস্টার্ড ভ্যাট কনসালটেন্ট তাদের কিন্তু ফরেনারদের জন্য যারা আর কি সার্ভিস দেয়, হ্যাঁ সার্ভিস দেয়, বা রেজিস্টার্ড ভ্যাট কনসালটেন্ট বলতে এনবিআর যাদেরকে ওই যে এক্সামিনেশনের মাধ্যমে, হ্যাঁ, পরীক্ষার মাধ্যমে যাদেরকে যে সার্টিফিকেটটা দেয়, তাদের কিন্তু এই ভ্যাট রেজিস্ট্রেশনটা নিতে হয়, বিন রেজিস্ট্রেশন নিতে হয়, এবং তারা কিন্তু প্রতি মান্থে তার রিটার্ন সাবমিট করতে হয়। ঠিক আছে, জি। তো আমার মনে হচ্ছে যে আজকে 10টা 10:30 পর্যন্ত ক্লাস ছিল। আমরা নেক্সট ক্লাসে যেহেতু আমরা ইনিশিয়ালি কিছু কথা বলেছি, যার কারণে আমাদের টাইমটা চলে গেছে, সো আমরা নেক্সট ক্লাসে আমাদের বাকিটুকু কমপ্লিট করে আমাদের নেক্সট ক্লাসে আমরা রিমেনিং যে এরিয়াগুলো আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে।
যদি না হয় আমরা 4টা ক্লাসের বাইরে গিয়ে আমরা ক্লাস নেবো, কোনো সমস্যা নাই, আমরা ফুল টপিক কমপ্লিট করে দিয়েই আপনাদেরকে ছাড়বো। ঠিক আছে, মানে এই পর্যন্ত আমরা যা আলোচনা করছি এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা এখনো মানে ভ্যাটের কিছুই আলোচনা করি নাই, জাস্ট হচ্ছে ইনিশিয়াল পার্টটুকু, জাস্ট হচ্ছে ডেফিনেশন, কিছু অ্যানলিস্টমেন্ট প্রসিডিউর, আমরা মাত্র অ্যানলিস্টমেন্ট প্রসিডিউর যাচ্ছি, মানে শুরু করতেছি। তারপরে কি কমপ্লায়েন্স আমাদের আসবে, আমাদের কি করতে হবে, সেগুলো আমরা সব পড়ে আছে, আমাদের উপর কিভাবে ভ্যাট ইমপ্লিকেশন হবে এগুলো সবই পড়ে আছে। সো আমরা খুবই ইনিশিয়াল স্টেজ। হ্যাঁ, সো এই ইনিশিয়াল স্টেজটা যদি আপনারা ভালো করে একটু মানে আত্মস্থ করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের জন্যই বেটার, কারণ তাইলে আপনারা হচ্ছে প্রত্যেকটা জিনিসেই খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং ইমপ্লিকেশনটা ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা আজকে আপাতত এখানে শেষ করি। আমাদের যে কয়েকটা আরো স্লাইড আছে এগুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করে দেন হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের যে টপিকস আছে সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব। ঠিক আছে, তবে প্রত্যেকটা এরিয়া আমরা কভার করব, কোনো সমস্যা নাই। যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে ক্লোজ করব। কারো কোনো কোশ্চেন আছে? যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, এখানে আপনারা হচ্ছে উইলিংলি করতে হবে, না হলে কিন্তু আসলে উইলিংলি যদি আপনারা কোশ্চেন না করেন তাহলে দেখা যাচ্ছে আসলে নিজেও শিখতে পারবেন না। হ্যাঁ, সো উইলিংলি কোশ্চেন করাটাই আমি মনে করি বেটার। আচ্ছা, যেহেতু কারো রেসপন্স নাই তাহলে মনে করলাম যে কারো কোশ্চেন নাই, আপনারা একটু ক্লাসগুলো দেখবেন, আমরা ম্যাটেরিয়ালও দিয়ে দেবো, সমস্যা নাই, ম্যাটেরিয়াল পাবেন আপনারা একটু নিজেরা স্টাডি করেন। যদি নেক্সট ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমার সাথে কোশ্চেন রেজ করতে পারেন, আপনাদের কোশ্চেনগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, গুড নাইট। কোন লাইনটা?